শোনো, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দিয়ে স্টার্ট করছি, এটার আমার কথা হয়তো ছিল না, কিন্তু আমি ভাবলাম যে এটা এখন কনভিনিয়েন্ট হবে। সেটা হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো আজ আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমোজোম। মানে আমি তোমাদেরকে এই এসএলএসটি তে সবার প্রথমে একটু সেল বায়োলজিটা খুব হালকার ওপর আমি একটু কমপ্লিট করব, ঠিক আছে? তারপর আমি আমাদের যেগুলো ক্লাসিক্যাল টপিক, মানে আমি বটানি পড়াবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, যিনি জুলজি পড়াবেন তিনি জুলজির সাথে ফিজিওলজিও পড়াবেন, ঠিক আছে? প্যারালালি চলবে। একটু আগে যেমন একজন প্রশ্ন করেছিল যে ফিজিওলজির রুটিন নেই কেন। আসলে ফিজিওলজির রুটিনটা এরকম আলাদা করে করা নেই, যেটা জুলজি তার সাথেই তোমার ফিজিওলজি চলবে, ঠিক আছে? আমার সেটা ওখানেও বলা রয়েছে। আজকে যেটা আমি পড়াচ্ছি আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমাটিন বা ক্রোমোজোম, এটা কিন্তু তোমার জুলজি, বটানি, ফিজিওলজি তিনটে জায়গাতেই রয়েছে। বুঝা গেছে? তিনটে জায়গাতেই জুলজি, বটানি, ফিজিওলজি তিনটে জায়গাতেই রয়েছে। পাস কোর্স মানে 9, 10 এবং 11, 12 দুটো জায়গাতেই রয়েছে আবার। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে তোমরা যারা যারা আমাকে বলছো যে 9, 10টার সিলেবাসটা কম, তো তো 9, 10 এর সিলেবাসটা তো এটা তো জলদি শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাই হবে। 11, 12 যারা পড়ছো তারা তো পুরোটা পড়বেই। আমি তোমাদেরকে বলছি কিন্তু যে তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু দুটোতেই পাবে। 9, 10ও পাবে, 11, 12ও পাবে। দুটো পরীক্ষায়, মানে 2016 কিন্তু এরকমই পরীক্ষা হয়েছিল। 11, 12 এবং 9, 10 মানে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষাই কিন্তু দিতে পারবে। এটাই হয়েছিল 2016-তে। তাই তোমরা প্রত্যেককে 9, 10 এবং 11, 12 দুটোই দিতে পারবে। বোঝা গেছে? হ্যাঁ। তো সেজন্যই আমি কি করলাম, যে একটা ব্যাচে মার্জ করে দিলাম। যেন একটা ব্যাচ হচ্ছে ঠিকঠাক, যে দুটো ব্যাচে হয়তো অসুবিধাজনক। চলো, তো আমরা আজকে আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমাটিন পড়বো। দেখো, আমি প্রথমে বলি, এই জিনিসগুলো নিয়ে অনেক অনেক বলা যায়, ঠিক আছে? তো আমি এত বলার সুযোগ পাবো না। আমি এসএসসির যেটা অ্যাপ্রোচ, মানে যতটুকুন যে লেভেলের প্রশ্ন আসে আমি সেই লেভেল থেকে দাঁড়িয়ে পড়াচ্ছি। হ্যাঁ, আমি আরো বলছি এর কিন্তু অনেক ডেপথ হয়, আমি এতটা ডেপথে যাব না, ঠিক আছে? এসএসসির যেটা অ্যাপ্রোচ আমি সেই অ্যাপ্রোচে পড়াচ্ছি, কারণ তোমরা প্রত্যেকেই মাস্টার ডিগ্রি করে আছো। তোমরা এই ডেপথে হয়তো পড়েছো, এর থেকে অনেক বেশি ডেপথে পড়েছো আমি যেটা আজকে পড়াবো। কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা আমি বাধ্য হয়েই পড়াচ্ছি, কারণ এসএসসি ওইটাই ডিল করে। চল, তো আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমোসোম। তো ক্রোমোসোম বলার আগে আমি সবার প্রথমে বলবো যে ক্রোমোসোম কথাটার মানে কি। কে জানো ক্রোমোসোম কাকে বলে? আমি তোমাকে এটা জিজ্ঞাসা করিনি যে ক্রোমোসোম মানে যে বডিটা কালার নাই, ঠিক আছে? ক্রোমা আর সোমা এটা তোমরা জানো, এটা নিয়ে আমি কথা বলবো না। যা আমরা দুটো জিনিসের মধ্যে সবার প্রথমে ডিফারেন্সিয়েট করি, একটার নাম হচ্ছে ক্রোমোসোম, একটার নাম হচ্ছে ক্রোমাটিন। এই দুটো সম্পর্কে কার আইডিয়া আছে কার নেই, এটা আমাকে সবার প্রথমে বলো, যে কাকে ক্রোমাটিন বলবো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ক্রোমাটিন থেকে নাকি কে আসে, ক্রোমোজোম আসে, ঠিক আছে? তো আমাকে সবার আগে তোমরা বলবে যে কাকে ক্রোমাটিন বলে, কাকে ক্রোমোজোম বলে। যদি জানো তাহলে বলবে, যদি না জানো তো সিম্পলি রেজ হ্যান্ড করো, ঠিক আছে? যে না, জানি না। আমি বলছি, আচ্ছা, আর কেউ? নোবডি। চল, সবার প্রথমে ইউক্যারিওট। কাদের কথা বলছি আমি? ইউক্যারিওট। প্রোক্যারিওটদের কথা ভুলো মাথায়ও আনবে না। ইউক্যারিওটদের ডিএনএ এর কথা বলছি। ইউক্যারিওটরা অ্যাডভান্স, ঠিক আছে? তাদের ডিএনএ এর লেন্থটাও প্রোক্যারিওটদের থেকে লম্বা। হোক বা না হোক আমার জেনে লাভ নেই, তাদের ডিএনএ আছে এবং অনেকগুলো ডিএনএ আছে। প্রোক্যারিওটদের নরমালি একটাই সার্কুলার ডিএনএ থাকে, ঠিক আছে? মানে জিনোমিক ডিএনএ একটাই থাকে, বাকি অন্য কিছু থাকতে পারে, ওগুলো পরে পড়বো আমরা। প্লাজমিড, এপিসোম যদি থাকে থাকবে। তো ইউক্যারিওটসদের যে ডিএনএ, সেই ডিএনএটা কি? ডিএনএটা নাকি, আমি সোজাসুজি ডিরেক্টলি বলছি, আমি এত সময় নেই, এই ডিএনএটা লম্বা। সেই ডিএনএটাকে কি করব, আমি একটা প্রোটিনকে নিয়ে আসবো। সেই প্রোটিনটার নাম মেনলি হিস্টোন। হিস্টোনের সাথে কিছু নন হিস্টোন প্রোটিনসও থাকে। কি থাকে? কিছু নন হিস্টোন প্রোটিনসও থাকে, ঠিক তো? হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন কে ঘিরে ডিএনএ পাক খেয়ে ডিএনএ এর যে ছোট হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে তার নাম ক্রোমাটিন। এবং এটা শুধুমাত্র ইউক্যারিওটদের ফিচার। ফার্স্ট অফ অল একদম টেকনিক্যালি কথা বলবো, যে ডিএনএ প্লাস প্রোটিন,
ডিএনএ প্লাস প্রোটিন। এই প্রোটিনটার মধ্যে বাবা দু রকমের প্রোটিন আছে, হিস্টোন প্রোটিনস আছে, কিছু নন হিস্টোন প্রোটিনস আছে। হ্যাঁ, যেমন কিছু ফিশদের, ঠিক আছে, কিছু ফিশদের আমি বলে দিচ্ছি যে হিস্টোন প্রোটিন থাকে না। ফিশদের হিস্টোন প্রোটিনের পরিবর্তে, মানে ফিশের স্পার্মের কথা বলছি আমি, যে এখানে নাকি একটা প্রোটামিন নামক প্রোটিন থাকে। কি থাকে? প্রোটামিন নামক একটা প্রোটিন থাকে, ঠিক আছে। অবলিক দিয়ে লিখলাম, হিস্টোনের পরিবর্তে ফিশের স্পার্মে কি থাকে? প্রোটামিন নামক নাকি একটা প্রোটিন থাকে। তো যাই হোক, প্রোটামিন হোক বা হিস্টোন হোক, জেনারেলি হিস্টোনের কথাই বলবো। তো হিস্টোনকে ঘিরে ডিএনএ এর পাক খেয়ে ছোট হয়ে যে গঠনটা তৈরি করে তার নাম হচ্ছে ক্রোমাটিন। এত দূর অব্দি সবার ক্লিয়ার থাকুক, ক্রোমাটিন। এবার ক্রোমাটিন নাকি ক্রোমোসোম ফর্ম করে। কখন ফর্ম করে? বলছি ক্রোমাটিন যখন কনডেন্সড হয়ে ম্যাক্সিমাম কনডেন্সড হয়ে যায়, এর থেকে বেশি আর চেপা যাবে না, একে আর কুণ্ডলিক পাকানো যাবে না। ক্রোমাটিনের সেই অবস্থাটাকে আমরা কি নাম বলি? ক্রোমোজোম। বক্তব্য হচ্ছে, আমরা যদি দেখি যে ক্রোমাটিন আর ক্রোমোজোম রাসায়নিক ভাবে, মানে এর মধ্যে যদি জিনিসপত্র দেখি না, বলবো না দুজনেই মোর অর লেস সেম। হ্যাঁ, কিছু জিনিস কম বেশি থাকে, মোর অর লেস সেম জিনিস দুজনেরই। ক্রোমাটিন এবং ক্রোমোজোম দুটোই একই রকমের জিনিস নিয়ে তৈরি। হ্যাঁ, তবে দুজনের গঠনের পার্থক্য আছে। একজন হচ্ছে কি লম্বাটে টাইপের, একজন হচ্ছে একদম মানে একদম কুণ্ডলীকৃত চ্যাপ্টা অবস্থা। আমি তোমাদেরকে আমি আমার মতন করে একটা উদাহরণ সেট করেছি, দেখো তোমরা বুঝতে পারবে। তোমরা আশা করি সবাই ওই পেনের স্প্রিং দেখেছো, তাই না? পেনের স্প্রিংটা যখন দেখেছো, একদম কুণ্ডলিক ভবন থাকে, একদম কন্ডেন্স থাকে, গোল 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 কয়েল থাকে, সেইটার নাম হচ্ছে একদম হাইলি কয়েলড, সব থেকে ম্যাক্সিমাম কয়েলিং বলা যায় কি বলতো, ওই পেনের স্প্রিংটা, সেটা হচ্ছে তোমার ক্রোমোসোম। আর ক্রোমাটিন কোনটা? ক্রোমাটিন হচ্ছে তার খোলা অবস্থাটা। ওই স্প্রিংটাকেই তুমি টেনে খুলে দাও, তুমি যে একটা লম্বা একটা কি তুমি তার পাবে, সেই তারটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে আমি এখন প্রথমে ক্লিয়ার করবো, ওই যে থ্রেড লাইক স্ট্রাকচার বা ক্রোমাটিন তন্তু জালিকা, বাবা এইসব করলে কিন্তু হবে না। হ্যাঁ, ওগুলো পড়েছো, ওগুলো রাখো। আমি সিম্পলি বলবো, ইট ইজ দ্য ফিচার অফ ইউক্যারিওটস। প্রোক্যারিওটস এর জীবনে কোনদিন ক্রোমাটিন দেখা যায় না। হোয়াট ইজ ক্রোমাটিন? তাহলে ক্রোমাটিন কি বলছে, যে ডিএনএটাকে পাক খাওয়াতে হবে। ঠিক আছে, কেন পাক খাওয়াতে আমি বলে দিচ্ছি। আমি উল্টো পাল্টা না বলে আমি ডিরেক্টলি পয়েন্টে হিট করতে চাইছি, কারণ এত সময় আমার নেই। এই এই যে ডিএনএটাকে পাক খাওয়াবো আমি কোন ফেজের জন্য? নাকি অ্যানাফেজটার জন্য প্লাস টেলোফেজের জন্য। এই দুটো ফেজে নাকি ডিএনএ কে পাক খাওয়াতে হবে আমাকে, ঠিক তো? অ্যানাফেজ এবং টেলোফেজ দশার জন্য আমি ডিএনএ কে নাকি পাক খাওয়াবো, ছোট করতে হবে, ঠিক আছে। সেই ছোট করার জন্য ইউক্যারিওট অর্গানিজমরা তারা অ্যাডভান্স হয়ে গেছে। প্রোক্যারিওটদের মধ্যে এসব ছিল না, তারা একটা প্রোটিনকে এমপ্লয় করেছে, ঠিক আছে। সেই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন। হ্যাঁ, কিছু নন হিস্টোন প্রোটিনসও থাকে, ঠিক আছে। তো বলছে এদেরকে ঘিরে নাকি ডিএনএ পাক খায় এবং ডিএনএ এর লেন্থ ছোট হয়। দেখো ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। আমি এখানে একে ডিএনএ কে কমপ্লেক্স করব না, এই ডাবল স্ট্র্যান্ডেডটাকে তুমি ভেবে নাও সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ঠিক আছে। আমি এটাকে ইজিলি আঁকতে পারবো ডাবল স্ট্র্যান্ডেড। তুমি জানো ডাবল স্ট্র্যান্ডেড, আমি আঁকছি কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তো জানে বুঝতে সুবিধা হয়। দেখো এইরকম নাকি হিস্টোনের বলছে কি হয়, এরকম চাকতি তৈরি হয়, ঠিক আছে। কুয়োর যেরকম কপি কল যেরকম দেখতে হয়, ঠিক আছে, বা ট্রেনের চাকা যেরকম দেখতে হয়, হিস্টোন প্রোটিন গুলো নাকি এরকম একটা চাকতি তৈরি করে। সেই চাকতিকে ঘিরে নাকি কে পাক খায়? নাকি ডিএনএটা এইভাবে পাক খায়। যেই পাক খেয়ে যায়, ডিএনএ এর লেন্থটা নাকি কি হয়ে যায়? ছোট হয়ে যায় স্বাভাবিকভাবে। কেউ যদি পেঁচিয়ে যায়, তার লেন্থটা কমে যাচ্ছে। এই ডিএনএটাকে যদি কেউ কেউ এইরকম জায়গায় কেউ যদি হাত দিয়ে ধরে, আর একজন যদি কেউ এইরকম জায়গায় হাত দিয়ে ধরে লম্বা করে টেনে ধরে, তাহলে বাবা এই ডিএনএটাকে আমি স্ক্রিনে আঁকতে পারবো না। এটা এইখান থেকে শুরু হবে, অত দূরে শেষ হবে। তো আমি তো আঁকছি না, আমি তাকে পাক খাইয়ে আঁকছি। তাহলে অত লম্বা ডিএনএটা কি হয়ে গেছে? হিস্টোন প্রোটিনকে ঘিরে পাক খেয়ে, এর সাথে কিছু নন হিস্টোনসও আছে, বারবার বলছি থাকে। আমি কিন্তু বলবো হিস্টোনস, হ্যাঁ, তোমরা মাথায় কিন্তু বাজাবে যে হিস্টোনের সাথে নন হিস্টোনসও আছে। তো হিস্টোন প্রোটিনগুলোকে ঘিরে পাক খেয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি? ক্রোমাটিন। সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্রোমাটিন। এর নাকি আরো কনডেনসেশন হবে, এবং একটা নির্দিষ্ট এর নাকি পরিমাপ আছে, মেজারমেন্ট আছে কনডেনসেশনের। আফটার দ্যাট মাচ কনডেনসেশন, সেই ক্রোমাটিনটার আমি নাম দেবো কি? ক্রোমোজোম। এম আই ক্লিয়ার? কখন হবে না হবে আমরা পরিষ্কার করে শিখবো। আল্ট্রাস্ট্রাকচারে আমাদের আজকে মেন পড়ার বিষয়, কিন্তু তার আগে এই বেসটা যদি ক্লিয়ার না হয়, তাহলে তুমি আল্ট্রাস্ট্রাকচারে যাবে কি করে? আল্ট্রাস্ট্রাকচার তো ভেরি মাচ, মানে কি বলবো, খুব ইজি জিনিস। আগে এই বেসটাকে ক্লিয়ার করো। তাহলে এটা হলো ক্রোমাটিন। ক্রোমাটিন কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। দেখো মাথায় ভাবো। চলো আমাকে একটু সেল সাইকেলে যেতে হবে। দেখো সেল সাইকেলে আমরা জানি যে সেল সাইকেলের যেটি ইন্টারফেজ কি, সরি
সেল সাইকেলের যেটা কি ইন্টারফেজ, সরি কাটো, ভালো করে লিখি, সেল সাইকেলের যেটা ইন্টারফেজ দশা, ইন্টারফেজ, সেই ইন্টারফেজ দশা কি কি থাকে, আমার G1 থাকে, আমার কি থাকে, আমার S থাকে, আমার কি থাকে, G2 থাকে। এখানে ইন্টারফেজ কমপ্লিট হয়ে মাঝখানে একটা G0 আসে, ঠিক আছে থাক হোক। এরপরে কি আসে, এন দশা আসে, এরপরে আসে কি তোমার প্রফেজ, এরপরে কি আসে মেটাফেজ, এরপরে কি আসে অ্যানাফেজ, এরপরে কি আসে টেলোফেজ। তো আমার বক্তব্য হচ্ছে এস দশায় তোমরা সবাই জানো একটা সিগনিফিক্যান্ট একটা অকারেন্স ঘটে, যেখানে নাকি ডিএনএ এর রেপ্লিকেশন ঘটে, ডিএনএ এর কি ঘটে নাকি রেপ্লিকেশন ঘটে, ঠিক আছে। তো এবার ডিএনএ রেপ্লিকেশন যে মানে পদ্ধতিটা, সেটা কিন্তু ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ রেপ্লিকেশন, মানে কি যে যে নতুন ডিএনএটা তৈরি হয় সেটা কিন্তু পুরনো ডিএনএটাকে দেখে দেখে কপি করে, দেখে দেখে কপি করে, আমার পয়েন্টটা হচ্ছে দেখতে হবে তবে যেই কপি করতে পারবো। ওকে যদি আমি জড়িয়ে জাপটিয়ে ডিএনএটাকে রাখি, সেই ডিএনএটাকে কিন্তু রেপ্লিকেট করতে পারবো না। তাহলে এই এস দশার আগে অবধি আমাকে কি করতে হবে, গোটা ডিএনএটাকে খুলে দিতে হবে, সেখানে কোনো হিস্টোন প্রোটিন কিচ্ছু থাকে না। ইউক্যারিওটস দের গল্প বলছি, প্রোক্যারিওটস এর তো হিস্টোন প্রোটিন থাকে না, তাহলে তো তাদের গল্প আমি বলছি না। আমি ইউক্যারিওটস দের বলছি যে এস দশায় যখন ডিএনএ রেপ্লিকেশন হবে, তার আগে আমার একটাই ক্রাইটেরিয়া, যে আমার গোটা ডিএনএটা যেন কি থাকে, খোলা থাকে, ঠিক আছে। কোন রকম পেঁচানো পুচুনি যদি কিচ্ছু যেন না থাকে, কোনো হিস্টোন প্রোটিনও যেন না থাকে, ব্যাস আমার রেপ্লিকেশন প্রসেসটা হয়ে গেল। এই রেপ্লিকেশন প্রসেসটার পর আমার কি হলো, দুটো ডিএনএ তৈরি হলো। যে ডিএনএটা ছিল সেই ডিএনএটাকে দেখে দেখে আরেকটা ডিএনএ তৈরি হলো একদম তার পাশে, আরেকটা ডিএনএ তৈরি হলো, ঠিক আছে। তাহলে রেপ্লিকেশনে কি তৈরি হলো, রেপ্লিকেশনের পর যে একটা ডিএনএ যে ছিল, মনে করে যে কোনো একটা ডিএনএ, সেই একটা ডিএনএ থেকে সেই ডিএনএটারই একটা কপি তৈরি হলো, যেটাকে আমি কি বলছি, সেকেন্ড ডিএনএ, ঠিক তো। এই সেকেন্ড ডিএনএটাকে আমি টেকনিক্যালি বলছি ইট ইজ আমার কপি ডিএনএ, কপি অফ ফার্স্ট ডিএনএ। এটা হচ্ছে ফার্স্ট মানে এক নম্বর ডিএনএ, সেই এক কপি অফ ডিএনএ 1 লিখে দিচ্ছি, ঠিক তো, কপি অফ ডিএনএ 1, যেটাকে আমরা বলছি সেকেন্ড ডিএনএ। কথাটা বোঝা গেল। এরপর কি করতে হবে, আমাকে অ্যানাফেজে আসবো আমি, কোনখানে, যে অ্যানাফেজে নাকি সেল ডিভিশনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেই ঘটনাটার নাম বাবা নাকি ডিসজাংশন। কি নাম, ডিসজাংশন, ঠিক আছে। আমি সেল ডিভিশন পড়াচ্ছি না, ঘটনাটার নাম ডিসজাংশন। সেখানে কি হয় নাকি, যে ক্রোমোজোমের মধ্যে নাকি যে ক্রোমাটিডস গুলো থাকে, সেই ক্রোমাটিডস গুলো নাকি দুটো পোলে চলে যায়, এটা আমরা পড়েছি। বেমতন্তু তৈরি হয় মানে স্পিন্ডল ফাইবার তৈরি হয়, স্পিন্ডল ফাইবার নাকি দুটো পোলে দুজনকে টেনে নিয়ে চলে যায়। আর টেলোফেজে কি হয় নাকি, নিউক্লিয় পর্দা যেটা আছে সেটা পড়ে যায় এবং দুটো নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে। এই পুরো ঘটনাটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলি, ঠিক আছে। পুরো ঘটনাটা মানে স্টার্টিং ফ্রম ইন্টারফেজ টু টেলোফেজ, মানে G1 টু টেলোফেজ, এটাকে পুরোটাকে ক্যারিওকাইনেসিস বলি। তো ব্যাপারটা হচ্ছে আমি নাকি এই পুরো ডিএনএটাকে পাকাই কিসের জন্য, একটু আগেই বললাম যে পুরো ডিএনএটাকে রেডি করি কেন, ডিএনএটাকে কেন হিস্টোন প্রোটিনকে ঘিরে পাক খাওয়াই, তার বলছে কারণ, বলছে কি যে অ্যানাফেজ আর টেলোফেজের জন্য তাকে নাকি রেডি করি। অ্যানাফেজে সে কি হবে, ছাড়বে মানে ডিসজাংশন হবে, ক্রোমাটিড গুলো একে অপর থেকে সরে যাবে, একটা নতুন নাম বললাম ক্রোমাটিড, ঠিক আছে। আমি বলছি এক্সপ্লেন করবো ক্রোমাটিড বলে একটা নতুন নাম, সেই ক্রোমাটিড গুলো ছেড়ে যাবে এবং টেলোফেজে যে নাকি তারা তাদেরকে সারাউন্ড করে নিউক্লিয়ার মেমব্রেন কি হবে, লেট ডাউন হবে। হোক, চল আমরা এখানে কি শিখবো, যে এই যে ডিএনএটা তৈরি হলো, এই যে এক নম্বর ডিএনএ এর কপি, যেটা যেখানে আমার এই ব্লু কালারের করা আছে সেকেন্ড ডিএনএ, এবং এক নাম্বার ডিএনএটা আছে ব্ল্যাক কালারে, ঠিক আছে। সবার প্রথম শেখো যে এরা দুজন হচ্ছে কি বলতো, এরা দুজন হচ্ছে হোমোলোগাস ডিএনএ, সেম টু সেম ডিএনএ। এই কালো ডিএনএটা আর এই নীল ডিএনএটা সেম টু সেম, এদের মধ্যে এক চুলো এধার ওধার পার্থক্য নেই। তো এরা বলছে একটা স্পেশাল এদের একটা রিজিয়ন আছে, এই দুটো ডিএনএ, যেহেতু এই ডিএনএটা থাকবে ওই রিজিয়নটা, সেই তো ওই কালো ডিএনএটাকেই কপি করেছে নীল ডিএনএটা, মানে কালো ডিএনএটারই কপি হচ্ছে নীল ডিএনএ। তো বলছে কি কালো ডিএনএতেই বলছে একটা রিজিয়ন ছিল, সেই রিজিয়নটাকে আমি দেখাচ্ছি, দেখো সেই কালো ডিএনএতে বলছে একটা রিজিয়ন ছিল, ডিএনএ ছিল, অন্য কিছু না, অন্য কিচ্ছু নেই, কিছু ওই ডিএনএ এর ওই অঞ্চলে কিছু প্রোটিন কি হতে পারে, অ্যাটাচ হতে পারে। সেই অঞ্চলটার নাম বাবা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। কি নাম, সেন্ট্রোমিয়ার, আগে থেকেই ছিল, পরে তৈরি হয়নি। তাই ওই লাল অঞ্চলটা কিন্তু আমার ওই কপি অফ যেটা 1 ডিএনএ 1 মানে যেটা সেকেন্ড ডিএনএ বলছি নীলটাকে, সেখানে ওই লাল অঞ্চলটা থাকবে,
ডেফিনেটলি কপি হয়েছে তো, ঠিক তো? তাহলে ওই কপিটা তো ওটা থাকবে। তুমি যদি জেরক্স করাতে যাও, কোনো জায়গায় যদি কালি ফেলে যদি জেরক্সটা করাতে নিয়ে যাও, তোমার জেরক্সটায় কি কালিটা উঠে যায়? না, সেম টু সেম কপি হয়তো। তাহলে ওই অঞ্চলটা কিন্তু আমার এই যে সেকেন্ড ডিএনএ, সেখানেও কি থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে? সবার প্রথম শুনো, এই দুটো সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা প্রোটিন যোগ হয়, সেই প্রোটিনটার নাম হচ্ছে কহিশন। সেই প্রোটিনটার নাম হচ্ছে কহিশন। আমি আরো নাম বলতে পারি, ACC1, ঠিক আছে? এইসব বলবো না, এগুলো পড়ো না এখন, আপাতত এগুলো পড়ার সময় নেই, ঠিক আছে? আমরা শুধু পড়বো একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে কোহিশন প্রোটিন। কোহিশন প্রোটিন কি হয়? এদের সাথে যুক্ত হয়, ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে কে যুক্ত হয় নাকি? এইদিকে আঁকছি, হ্যাঁ, এইদিকে আঁকছি, একটু দেখতে সুবিধা হবে। দেখো, এইরকম জায়গায় কি হয় নাকি কোহিশন প্রোটিন যুক্ত হয়, এবং এই কোহিশন প্রোটিনের মধ্যে ক্রস লিঙ্কিং হয়। কি হয় নাকি? ক্রস লিঙ্কিং হয়। মানে ব্যাপারটা হচ্ছে এই রকম, যে মনে করো এই যে দুটো ডিএনএ আছে, এখানে এখানে কি তার এই অঞ্চলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এখানে ডিএনএ আছে, কিন্তু এই ডিএনএ এর সাথে এই যে চৌকা চৌকা আমি বাক্সগুলো এঁকেছি, সেগুলো হচ্ছে আমার কহিশন প্রোটিন। সেই কহিশন প্রোটিন গুলো কি হয়েছে, এরকম সোজা সোজা লিঙ্ক না করে কি করেছে, তারা ক্রস লিঙ্ক, বাঁকা বাঁকা লিঙ্কিং হয়েছে, এইরকম এইরকম এইরকম, একটা অপরের সাথে লিঙ্ক হয়ে গেছে। আমি তোমাদের শিখিয়েছিলাম এই ডিএনএটা আর এই ডিএনএটা সেম টু সেম, এক্স্যাক্টলি সেম, দে আর দ্য কপি ডিএনএ, ঠিক আছে? এদেরকে হোমোলোগাস ডিএনএ বলবো। এবং এই তারা সেন্ট্রোমিয়ার রিজিয়নে তারা দুজন চিটিয়ে আছে। এই দুটো ডিএনএ কে আমরা কি বলবো বলতো? মানে এক একটা ডিএনএ কে আমরা কি বলবো? ক্রোমাটিড। কি বলবো? ক্রোমাটিড। এম আই ক্লিয়ার? কাকে ক্রোমাটিড বলে? হ্যাঁ, কাকে ক্রোমাটিড বলে? তাহলে একটাই ডিএনএ, সে মানে একটাই ডিএনএ, তার কপি ডিএনএ তৈরি হলো এস দশার পর, এবং তারা দুজন সেন্ট্রোমিয়ার অঞ্চলে তারা দুজন চিটিয়ে গেল। চিটিয়ে যাওয়ার পর আমি বলছি কি, যে এই যে দুটো ডিএনএ, যেটা এটা এক নাম্বার ডিএনএ ছিল, এটা আমার সেকেন্ড ডিএনএ ছিল, সেকেন্ড ডিএনএটা ছিল আমার উপরের পড়ানো অনুযায়ী এক নাম্বার ডিএনএ এর কপি, তাই তো? তাহলে এই এক নাম্বার ডিএনএ আর সেকেন্ড ডিএনএ, দে আর ক্রোমাটিড টু ইচ আদার, এবং এই ক্রোমাটিড গুলোকে কি বলে বলতে হয়? সিস্টার ক্রোমাটিড। ডেফিনেটলি বলবো দে আর হোমোলোগাস সিস্টার ক্রোমাটিড, একই ডিএনএ। সিস্টারটা আমি এখন মুছে দিচ্ছি আপাতত, কনফিউজ করবো না। তো এদেরকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। তো দেখো এরপর কি গল্পটা হয়, আমার পড়ানোর বিষয়বস্তু এই জায়গাটা নয় এখন, এটা তো পরে আসবো, আমি পড়িয়ে দিলাম একবার। তো আমার এই যে ডিএনএটা আছে, সেই ডিএনএটাকে আমাকে ছোট করতে হবে, বিশাল লম্বা ডিএনএ। ডিএনএ কিন্তু খুলে গেছে, গোটা ডিএনএটা পাক খেয়ে ছিল, সেই ডিএনএটা রেপ্লিকেশনের আগে আমাকে খুলে দিতে হয়েছে। হিস্টোন প্রোটিন মেটিন যা কিছু ছিল তাদেরকে খুলতে হয়েছে, হেটারোক্রোমাটিন রিজিয়নে কিছু পাক ছিল সেগুলোকে খুলতে হয়েছে, ডিএনএটাকে একদম লিনিয়ার ফর্মে আনতে হয়েছে, তবে যে এই ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। রেপ্লিকেশনের পর কিন্তু আমার একটা নতুন একটা থ্রেট এলো, যা আমাকে কি করতে হবে? অ্যানাফেজ দশায় এই ক্রোমাটিড গুলোকে সেপারেট করতে হবে। এই ক্রোমাটিডটা একটা পোলে চলে যাবে, এই ক্রোমাটিডটা একটা পোলে চলে যাবে, এবং এই ক্রোমাটিডটাকে ঘিরে, এই দুটো ক্রোমাটিড, একে ঘিরে নিউক্লিয় পর্দা পড়বে। যদি নিউক্লিয় পর্দাটা পড়ার সময় যদি এই ক্রোমাটিড গুলোকে কিছু কিছু জায়গায় যদি ডিএনএ গুলোকে কেটে কুটে দেয়, সেই ভয়ে আমাকে কি করতে হবে? এই যে গোটা ডিএনএটাকে, সেটাকে লেন্থটাকে ছোট করে দিতে হবে। কারণ যখন নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, যে ফোর্সটাই ক্রিয়েট হয়, সেটা ক্রোমাটিন কেন অনেক কিছুকে কেটে দিতে পারে, ঠিক তো? তো ক্রোমাটিন মানে এই যে ক্রোমাটিড, এটা তো ডিএনএ। ক্রোমাটিড বলে শব্দটাই আর উচ্চারণ করছি না আমি এখন আপাতত। এই যে ডিএনএ তো খুব ডেলিকেট জিনিস, একে তো ইজিলি কেটে দিতে পারবে। তাহলে এই ভয়ে যেন স্পিসিসটার কি থাকে, আমার যেন যে স্পিসিস আছে সে যেন নিজের অস্তিত্বটা, এন্টিটিটাকে মেনটেন রাখতে পারে, যে অন্য কোনো কুকুর থেকে যেন বিড়াল না হয়ে যায়, তার জন্য তাকে ক্রোমোজোম ডিএনএ এগুলোকে না ছিঁড়ে কেটে রাখতে হবে, তাই তো? তো এটা যাতে ছিঁড়ে না যায়, সেই ভয়ে তাকে কি করতে হয়? ডিএনএটাকে ছোট করতে হয়, ঠিক তো? আর অন্য কোনো কারণ নেই, জায়গা মাইগা সব থাকে বাবা, হ্যাঁ। ওই ভয়ে তাদেরকে কি করতে হয়? ছোট করতে হয়। ছোট করার যে প্রসেসটা শুরু হয় জাস্ট আফটার এস ফেজ। ছোট করার মানে কনডেনসেশন প্রসেসটা কোনখান থেকে শুরু হয় বলো তো? জাস্ট আফটার রেপ্লিকেশন, এস ফেজে। আফটার রেপ্লিকেশন কি হয়? আফটার রেপ্লিকেশন কনডেনসেশন স্টার্টস। কনডেনসেশন স্টার্টস, ঠিক আছে? কনডেনসেশন স্টার্ট হলো। এই কনডেনসেশনটা একবারে হয় না, এই কনডেনসেশনটার জন্য সময় লাগে। কত দূর অবধি কনডেন্সড হয়? হ্যাঁ, এস দশার পর জি2 তে কনডেনসেশন হয়, প্রফেজে কনডেনসেশন হয়, মেটাফেজে নাকি কনডেনসেশন এন্ডস হয়ে যায়। কি হয়ে যায়? মেটাফেজে কি হয়ে যায়? কনডেনসেশন এন্ডস হয়ে যায়, কনডেনসেশন
কনডেনসেশন শেষ হয়ে যায়, এন্ড করে যায়। ঠিক তো, মানে মেটাফেজ দশার পর আর কনডেন্স হওয়ার জায়গা নেই, কারণ মেটাফেজের পরের দশাটার নামই হচ্ছে অ্যানাফেজে। এটার জন্যই আমি রেডি করছিলাম অ্যানাফেজ আর টেলোফেজের জন্য। অ্যানাফেজে কি হবে, ডিসজাংশন হবে, কি হবে নাকি অ্যানাফেজে ডিসজাংশন হবে। বোঝো জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো যদি ওই হালকার উপর পেরিয়ে যাও তাইলে কিন্তু তোমাদের যে জিনিসটাই ভয় তোমরা করছো ওই মলিকুলার বায়োলজি জেনেটিক্স, সেটা আরো প্রবলেমে পড়ে যাবে। আচ্ছা এই জায়গাগুলো বোঝো। তা কনডেনসেশন শুরু কোনখানে হলো, এস ফেজ আফটার রেপ্লিকেশন। ঠিক আছে, অনেক বইয়ে লেখা থাকে G1 G2 ফেজে। না বলছি, হ্যাঁ ক্রোমাটিড ছেড়ে যাওয়াকে, বেমতন্তু দিয়ে ক্রোমাটিড ছেড়ে যাওয়াকে ডিসজাংশন বলা হয়। ঠিক আছে, কনডেনসেশন মানে হচ্ছে এই যে আমি তোমাকে বললাম, এই যে ডিএনএটা হিস্টোন প্রোটিনকে ঘিরে পাক খেয়ে তার লেন্থটাকে কমাবে, এই লেন্থ কমানোর গল্পটার নাম হচ্ছে কনডেনসেশন। বোঝা গেছে? সেই কনডেনসেশনটা স্টার্ট হয় আফটার রেপ্লিকেশন। ঠিক আছে, কখন, এস দশাতে। কিছু কিছু বইয়ে লেখা থাকে G2, হ্যাঁ মেনে নিলাম, চলো বলতেও পারো এস দশার পরে পরে G2 হয়। তো আসলে তো কি দেখো, এখন বড় বইগুলো তুমি যদি পড়ো, তুমি যদি এখন তুমি ধরে নাও, আমি যেমন একদম সব দিকে এটার বাইবেল টাইপের বই, যদি তুমি ব্রুস অ্যালবার্টস পড়ো বা তুমি কার্প পড়ো, কুপার পড়ো, যেগুলো সেল বায়োলজির বড় বড় বই, তো এগুলো কি করে, এরা সবগুলোকেই মিড ফেজ, লেট ফেজ, ঠিক আছে এরকম করে ভাগ করে দেয়। আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ। তাহলে ওইরকম করে বললে আমরা বলবো লেট এস ফেজে কি হয়ে গেছে, তোমার কনডেনসেশনটা স্টার্ট হয়ে গেছে, এবং কনডেনসেশনটা এন্ড করেছে কোনখানে, মেটাফেজে। ঠিক আছে, মেটাফেজে তোমাকে ফাইনালি যা করার করে দিতে হবে, কারণ এরপরে অ্যানাফেজে তোমাকে টানতে হবে। ঠিক আছে, টিলোফেজে তোমার নিউক্লিয়ার এনভেলপ রিক্রিয়েশন হবে। তো এইসবের জন্য আমাকে মেটাফেজে কমপ্লিট করে দিতে হবে। তো বক্তব্য হচ্ছে যে এই কনডেনসেশন জিনিসটা কি, এটা যেটা বলছে যে কনডেনসেশন জিনিসটাই হচ্ছে ছোট করার গল্প। যে কনডেনসেশন কথাটার মানে হচ্ছে কি, কনডেনসেশন মানে হচ্ছে কি, যে লেন্থে কি করব, তাকে তাকে লেন্থে কি করব, শর্টেনিং করব, লেন্থে শর্টেনিং করব। কিন্তু একটা জিনিস দেখা গেল যে আমার উদ্দেশ্য ছিল তাকে দৈর্ঘ্যে কমানো, কিন্তু দৈর্ঘ্যে কমাতে যে অনিচ্ছাকৃতভাবে একটা জিনিস বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে তার ব্রেড। কিটা, সেটা হচ্ছে তার ব্রেড। এটা আমি কিন্তু বাড়াতে চাইনি, ব্রেডটা কিন্তু লেন্থকে কমানোর জন্য অনিচ্ছাকৃতভাবে কে বেড়ে যাচ্ছে, ব্রেডের কি হয় নাকি ইনক্রিমেন্ট হয়, ব্রেডটার ইনক্রিমেন্ট হয়, মানে এ ইনক্রিজ করে। বোঝা গেছে, ব্রেডটা বেড়ে যায়, আমার উদ্দেশ্য লেন্থকে ছোট করা, বেড়ে যাচ্ছে কিন্তু ব্রেড। হ্যাঁ, তারপর আমি আর লেন্থটাকে মাপবো না, আমি এরপর মাপতে শুরু করব কোন জায়গাটাকে, ব্রেডকে দিয়েই মাপবো, লেন্থ মাপা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, আমরা কমাবো লেন্থ, ওটাই আমাদের উদ্দেশ্য, প্রাইমারি অবজেক্টিভ ইজ টু শর্টেনিং দ্য লেন্থ। কিন্তু এটার জন্য কি হচ্ছে, ব্রেডটা কি হয়ে যাচ্ছে, ব্রেডটা কি হয়ে যাচ্ছে তোমার, ব্রেডটা বেড়ে যাচ্ছে। ঠিক তো, তো আমরা এবার কি করব, এই যে কনডেনসেশন কতটা হয়েছে সেটাকে মেজার করব বাই মেজারিং দা ব্রেডকে মেজার করে, ব্রেডকে মেপে আমরা তার কনডেনসেশন বুঝবো। হয়ে গেছে, এতদূর অব্দি পরিষ্কার? আমি এই জায়গাটা ফার্স্টই পেরেছি, আমি যখন সেল ডিভিশন পড়াবো তখন এটা নিয়ে আবার ডিটেলে বলবো। ঠিক আছে, এটা ছোট জায়গা মোটেও নয়। ঠিক তো, এটা অনেক কনফিউজিং জায়গা। হয়েছে, চলো হয়ে গেছে, তাহলে ব্রেড হয়ে গেল। তাহলে আমরা কি করব, যে আমাদের যে ডিএনএটা ছিল, সেই ডিএনএটাকে মনে করো যদি এরকম করে ডিএনএটাকে আঁকি, সেই ডিএনএটা নাকি নেকেড ডিএনএটাকে, ঠিক আছে, নেকেড ডিএনএটাকে যদি আমরা তার ব্রেডটাকে মাপি, মানে একটা এমন একটা বোতল যদি নাও, সেই বোতলের মধ্যে তোমাকে যদি ডিএনএটাকে পুরতে বলে, ঠিক আছে, তুমি যদি ঢুকিয়ে দাও, তাহলে তার বোতলের মুখটা কতটা চওড়া হবে, এরকম যদি তোমাকে প্রশ্ন আসে, তাহলে তুমি বলবে যে বোতলের মুখটাকে নাকি কত চওড়া হতে হবে, নাকি বোতলের এই মুখটাকে কত হতে হবে, বোতলের এই মুখটাকে নাকি 20 আর্মস্ট্রং হতে হবে। ঠিক আছে, বা তুমি এমনও বলতে পারো বোতলটা নাকি কত ন্যানোমিটার হলেও চলবে, 2 ন্যানোমিটার হলেও চলবে। তাহলে একটা কথা এখান থেকে ক্লিয়ার করে নাও, যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে কত, 10 আর্মস্ট্রং। ঠিক আছে, এই হিসাবটাও মাথায় রেখে নাও, 1 ন্যানোমিটার সমান 10 আর্মস্ট্রং, মাথায় রাখো, বাই চান্স যদি দিয়ে দেয়। ঠিক তো, তাহলে ডিএনএ এর ব্রেড কত, নেকেড ডিএনএ যেটা সোল ডিএনএ এর ব্রেড কত, 2 ন্যানোমিটার বা 20 আর্মস্ট্রং। আমার এই 20 আর্মস্ট্রংটা এখন কাজে লাগবে না, আমি এই 2 ন্যানোমিটার নিয়ে গল্প করব। তো বলছে ডিএনএ কে ছোট হতে হবে। তো ডিএনএ যেই রেপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, তার দুটো দুটো করে ক্রোমাটিড আছে। ঠিক আছে, এই ক্রোমাটিড গুলো কি করব, এই ক্রোমাটিড গুলোকে নিয়ে আমি
কি করব, হিস্টোন প্রোটিনকে ডেকে আনবো, কিছুটা নন হিস্টোন প্রোটিনকে ডেকে আনবো, তাদেরকে আমি সাজাবো, সাজিয়ে নিয়ে আমি তাদেরকে ঘিরে পাক খাওয়া শুরু করব। ঠিক আছে, তাদেরকে ঘিরে আমি পাক খাওয়া শুরু করবো। তাহলে আমি হিস্টোনকে ডেকে এনেছি এবং তাদেরকে বলেছি যে তোরা এক কাজ কর, সবাই মিলেমিশে আমাকে এরকম একটা কপিকল লাইক স্ট্রাকচার তৈরি করে দেয়। মানে একটা ট্রেনের চাকা যেরকম দেখতে হয়, যেটা কপিকল, কুয়োর যেটাকে ঘড়ঘড়ি বলা হয়, কুয়োতে যেরকম কপিকল থাকে একদম এক্স্যাক্টলি এরকম একটা খাঁজো থাকে মাঝখানে যেখানে দড়িটা ফাঁসায়, ঠিক তো ওইরকম সেম সেম একটা খাঁজো থাকে। তো ওইরকম ট্রেনের চাকাও এক্স্যাক্টলি ওইরকমই দেখতে হয় মোটামুটি। তো ওই রকম আমি কি রকম স্ট্রাকচার তৈরি করলাম, তাদেরকে আমি লিনিয়ার অ্যারেতে সাজালাম, অ্যারেঞ্জমেন্টে সাজানো করলাম। ঠিক আছে, এবং তাদেরকে ঘিরে আমার যে ডিএনএটা ছিল 2 ন্যানোমিটার ব্রেডওয়ালা যে ডিএনএটা, সে কি করলো, এরকম পাক খেলো। পাক খাওয়ার পর তাকে আমরা কি নাম দিতে বাধ্য, তাকে ক্রোমাটিন নাম দিতে বাধ্য। কারণ আমি একটু আগে শিখিয়ে এলাম যে ডিএনএ যখনই হিস্টোন প্রোটিনকে ঘিরে পাক খায় তখনই তার নাম দিই আমি ক্রোমাটিন। সেই ক্রোমাটিনটার যদি আমি ব্রেড মাপি, মানে এখান থেকে এতটা, দেখো এখানে কিন্তু শুধু ক্রোমাটিনই বলছি, মানে এখানে ডিএনএও আছে, হিস্টোন প্রোটিন আছে, দুজনে মিলেমিশে যে ব্রেডটা ক্রিয়েট করলো সেটা হলো কত, 11 ন্যানোমিটার। সেটা কত হলো নাকি 11 ন্যানোমিটারের, এর যে ব্রেডটা কত হলো 11 ন্যানোমিটার। তাহলে স্যার বলছে যে একটা ডিএনএ যে কতটা, তাহলে তার লেন্থটার শর্টেনিং হলো না, লেন্থটা আমরা মাপি না, তবে এটুকুন বলছি মোটামুটি 3 ফোল্ড কম্প্যাকশন হলো। কত, মানে 3 গুণ তার লেন্থ কমে যায়। একটা ডিএনএ যদি হিস্টোন প্রোটিনকে ঘিরে 11 ন্যানোমিটারের ক্রোমাটিন করে তাহলে নাকি তার 3 ফোল্ড কম্প্যাকশন হয়। দেখো এটা নিয়ে কিছু বইয়ে বিতর্ক আছে, আমি এই বিতর্কেতে যেতে চাই না। হ্যাঁ, 3 ফোল্ড কম্প্যাকশন হয় মোটামুটি, এটা তোমাকে আমি বলতে পারি। ঠিক আছে, কত হয়, মোটামুটি 3 ফোল্ড কমপ্লেকশন, মানে কম্প্যাকশন হয়, মানে 3 ফোল্ড তার লেন্থটা কমে যায়। মানে লেন্থ যদি তার 18 মিটার ছিল, তাইলে এই 11 ন্যানোমিটার ফাইবার তৈরি করার পর তার লেন্থ হয়ে গেল কত মিটার, 6 মিটার। বোঝা গেছে কথাটা? তাহলে এই গেল ক্রোমাটিন তৈরি হওয়া। না, বলছে এখানেই ক্রোমাটিন তৈরি হওয়া শেষ নয়, এই ক্রোমাটিনটা আস্তে আস্তে নাকি তার কয়েলিং হয়। তার কি হয় নাকি, কয়েলিং হয়, মানে কয়েলিং ইজ আ কাইন্ড অফ কন্ডেনসেশনই। তার আরো কন্ডেনসেশন হয়, এই কন্ডেনসেশনটা বলছে পারফেক্ট নয়, কোন জায়গায়, অ্যানাফেজ দশার জন্য এই এতটুকুন কন্ডেনসেশনে কিছু হবে না, তুমি আরো কন্ডেন্স করো। এই 11 ন্যানোমিটারের ফাইবারকে আমরা কয়েল করি। ঠিক আছে, এইরকম এরকম করে কয়েল করি, ঠিক মশার যেরকম কয়েল হয়। ঠিক আছে, ওই মশার কয়েলকে কি করো, যেখানে সেই লাগায় না, যেখানে ওই সেই পেরেকের মতন যেটা স্ট্যান্ডটা থাকে সেটা লাগায়, সেই জায়গাটাই তুমি আঙ্গুল দিয়ে যদি মশার কয়েলটাকে উপরের দিকে তোলো, তাহলে একটা এইরকম স্ট্রাকচার দেখতে পাবেন, এরকম করে উঠছে, সেই রকম একটা স্ট্রাকচারে যায়। ঠিক আছে, সেই স্ট্রাকচারটায় কে কি বলছে, ওই রকম ভাবে নাকি কয়েলিং হয়। সে 11 ন্যানোমিটারের ফাইবারটা আরো মোটা হয়ে যেটা তৈরি করে, সেটা তৈরি করে 30 ন্যানোমিটার। কত, তার ব্রেথ কত হয়, 30 ন্যানোমিটার। এটা আমি ছবি আঁকতে পারবো না, আমি তোমাদের দেখাচ্ছি। কত তৈরি করে নাকি 30 ন্যানোমিটার। এই 30 ন্যানোমিটারের আরো কম্প্যাকশন হয়, সে নাকি কত করে, নাকি মোটামুটি 100 ন্যানোমিটার। এই 100 ন্যানোমিটারের নাকি আরো কম্প্যাকশন হয়, সে তৈরি করে মোটামুটি 300 ন্যানোমিটার। এই 300 ন্যানোমিটারেরও নাকি আরো কম্প্যাকশন হয়, সে মোটামুটি কত করে নাকি 700 ন্যানোমিটার। এই 700 ন্যানোমিটারেরও আরো কম্প্যাকশন হয়, কত করে 1000 ন্যানোমিটার। এই 1000 ন্যানোমিটারকে বলা হয় 1 মাইক্রোমিটার। কিছু কিছু বইয়ে লেখা থেকে আমি এই ডেটাটাও দিয়ে রাখি, একদম সঠিক ডেটা। ঠিক আছে, যে 1 মানে 1400 ন্যানোমিটার, মানে 1000 বা 1400 ন্যানোমিটার। ঠিক আছে, 1400 ন্যানোমিটার বা 1000 ন্যানোমিটার, তাহলে 1 মিউএম বা এরকম লিখতে পারি 1.4 মিউএম। ঠিক তো, এই এতগুলো কন্ডেনসেশন হয়, এতগুলো লেভেলে কন্ডেনসেশন হয়। ঠিক তো, 11 ন্যানোমিটার থেকে স্টার্ট হয়, বলা ভালো 2 ন্যানোমিটার থেকে স্টার্ট হয়েছে। 2 ন্যানোমিটার থেকে যখন হিস্টোন প্রোটিন তৈরি করলো, 2 ন্যানোমিটারে বাবা শুধু ডিএনএ ছিল, এখানে ক্রোমাটিন বলবো না। ঠিক আছে, শুধু ডিএনএ ছিল। 2 ন্যানোমিটার থেকে কত হলো 11 ন্যানোমিটার। 11 ন্যানোমিটার থেকে কত হলো, 11 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার, 30 থেকে 100, 100 থেকে 300, 300 থেকে 700, 700 থেকে 1000 বা 1400 ন্যানোমিটার। ঠিক আছে, তো এই পুরোটা হতে সময় কোনখানে লাগলো, যে এটা মোটামুটি একটু এখানে, এটা লেট এস ফেজ থেকে শুরু হয়েছিল, কোনখান থেকে, লেট এস ফেজ থেকে স্টার্ট হয়েছিল। আফটার রেপ্লিকেশন, বেটার গো উইথ দিস ওয়ার্ড, আফটার রেপ্লিকেশন এটা কি হয়েছিল, স্টার্ট হয়েছিল, এবং এটা এন্ড করেছিল কোনখানে, মেটাফেজে। এই পুরো কমপ্লেক্সনটা হতে এতটা সময় লেগেছে। ঠিক তো, তো বক্তব্য হচ্ছে কোনটা ক্রোমাটিন আর কোনটা ক্রোমোসোম। বলছে দেখো, ক্রোমাটিন স্টার্ট হয়েছে আমার কোনখান থেকে,
এস ফেজ থেকে। এস ফেজে যখন প্রথমবারের জন্য ডিএনএ এর সাথে কে বাঁধলো, প্রোটিন বাঁধলো, তৈরি হলো আমার ক্রোমাটিন, তৈরি হলো আমার ক্রোমাটিন। আর বলছে ক্রোমোজোম কাকে বলবো, যখন মেটাফেজে তার ব্রেডটা কত হলো 1000 ন্যানোমিটার বা 1400 ন্যানোমিটার, তার নাম দেব আমি ক্রোমোজোম, তার নাম দেবো আমি ক্রোমোজোম। তাহলে বলছে মাঝের গুলোকে কি বলবো, হ্যাঁ মাঝের গুলোকেও তুমি কি নাম দেবে, ক্রোমাটিন। মেনশনিং দা ব্রেড, তোমাকে যখনই ক্রোমাটিন বলতে হয় টার্মটা ইউজ করতে হয়, ইউ নিড টু মেনশন দা ব্রেড টু, মানে পারফেক্ট হওয়ার জন্য তোমাকে বলতে হয় যে ক্রোমাটিন কত ন্যানোমিটারের ক্রোমাটিন, তোমাকে মেনশন করে দিতে হবে যে আমি 11 ন্যানোমিটারের ক্রোমাটিনের কথা বলছি, বা আমি 30 ন্যানোমিটারের ক্রোমাটিনের কথা বলছি, বা আমি 300 ন্যানোমিটারের ক্রোমাটিন বলছি। এই প্রত্যেকটা আমি যতগুলোতে দাগ দিয়ে যাচ্ছি প্রত্যেকটাকে আমরা কি নামেই ডাকবো বলতো, ক্রোমাটিন নামেই ডাকবো, প্রত্যেকটাকে ক্রোমাটিন নামে ডাকবো, এক্সেপ্ট তার ব্রেডটা যখন কত হয়ে যাবে 1000 ন্যানোমিটার হয়ে যাবে, মানে 1 মাইক্রোমিটার হয়ে যাবে, তখন তাকে শুধুমাত্র আমাকে কি নামে ডাকার পারমিশন দিয়েছে, ক্রোমোজোম। বাকি একটা সময়ও আমি তাকে ক্রোমোজোম নামে ডাকতে পারি না, শুধুমাত্র তাকে কি নামেই ডাকবো, আমি ক্রোমাটিন নামেই ডাকবো, কি নামে ডাকবো, ক্রোমাটিন নামেই ডাকবো, until and unless the breadth reaches to 1000 mm or 1 micrometer, in some cases 1400 nanometer or 1.4 micrometer, মানে আমাদের ক্রোমোজোম আমরা তখনই শুধু বলতে পারবো, তার আগে আমরা ক্রোমোজোম একবারের জন্য উচ্চারণ করব না, শুধু কি বলবো, ক্রোমাটিন। এবং সাথে যদি তোমাকে কেউ আরেকটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে, তুমি তখন তার ফাইবারের ব্রেডটা বলবে যে কত ন্যানোমিটারের ফাইবারের গল্প বলছি, বোঝা গেছে? তাহলে 2 ন্যানোমিটার হলো শুধু ডিএনএ, 11 ন্যানোমিটার থেকে ক্রোমাটিন শুরু, 700 ন্যানোমিটার অবধি ক্রোমাটিন যায়, আর ক্রোমোজোম হলো 1 মাইক্রোমিটার বা 1000 ন্যানোমিটারকে ক্রোমোজোম বলবো। শুরু কোনখানে হয় শিখিয়েছি, শেষ কোনখানে হয় শিখিয়েছি। এবার আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অনেকের নিয়েই প্রশ্ন, আচ্ছা আমাকে বলো তো, যদি আমাকে একটা ক্রোমোজোম আঁকতে দেয়, আমি কেমন করে ক্রোমোজোম আঁকি? এইটা আঁকাটা ঠিক না এইটা আঁকাটা ঠিক? চলো বলো, সবাইকে ক্রোমোজোম আঁকতে দিলে এটা আঁকে না এটা আঁকে, কোনটা ঠিক বলো আমাকে? হ্যাঁ কোনটা ঠিক? এটা এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একটা ডায়াডে আছে, টেট্রা না, একটা মোনাডে আছে, ভেরি গুড। এইটাই, এটা একটা বেসিক কনসেপ্ট, বুঝেছো? এই যে 2C 1C যে কনসেপ্টটা বলি না, সি কনসেপ্ট, সি ভ্যালু, মানে সি ভ্যালুটা, ঠিক আছে, সি কন্টেন্টটা, এটা তুমি যদি এটা না বুঝো, তুমি আর বাকিটা কোনোদিনই বুঝতে পারবে না, কোনো সেল ডিভিশনই বুঝতে পারবে না কোনোদিন, তুমি যদি এইটা না বোঝো। এই ক্রোমোজোমটা থাকে না শরীরের মধ্যে, এই যে গোল করে আমরা এই সুন্দর বইয়ে যে ক্রোমোজোমটা আঁকা থাকে না, এটা আমার শরীরে থাকে না। অনলি যখন, শুধুমাত্র যখন সেল ডিভিশন হয়, যখন সেল ডিভিশনে সেই মাইটোসিস হোক বা মিওসিস হোক, তখনই শুধুমাত্র এই ক্রোমোজোমটা তৈরি হয়। বাকি নর্মাল আমার যদি এই মাত্র কোষের ভেতরে তোমাকে ঢোকাতে পারি, তো তুমি প্রত্যেকটা ক্রোমোজোমকে এইভাবেই দেখবে, এই ক্রোমোজোমটাকে বলা হয় মোনাড ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটাকে বলা হয় ডায়াড ক্রোমোজোম। ডায়াড ক্রোমোজোম, এটা হচ্ছে মোনাড ক্রোমোজোম। মাইন্ড ইট, ডায়াড মোনাড তো করবেই, আমি দুজনকে কি নামে ডাকছি, ক্রোমোজোম নামে ডাকছি। আমি তোমাদের শেখালাম যে একটা ক্রোমোজোমে কতগুলো ডিএনএ থাকে, ওই যে একটু আগে শেখালাম যে এস দশায় আফটার রেপ্লিকেশন, ওই যে কোথায় গেল, এস দশায় রেপ্লিকেশনের পর কতগুলো ডিএনএ থাকে একটা ক্রোমোজোমে, এই যে বললাম যে এটা একটা ক্রোমাটিড, বললাম না যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড শেখালাম, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড শেখালাম। এই দুটো ক্রোমাটিড মিলে যেটা তৈরি করে তাকেও আমরা কি বলবো বলতো, ক্রোমোজোম। হ্যাঁ, তবে এস দশায় ক্রোমোজোম বলতে পারবো না, এদেরকে কনডেন্সড হতে হবে। এম ফেজে যখন, মানে মেটা ফেজে যখন যাবে, তখন এদেরকে ক্রোমোজোম নামে ডাকবো, তার আগে অবধি ক্রোমোজোম নামে ডাকতে পারবো না আমরা, তার আগে ক্রোমোজোম নামে ডাকতে পারবো না। তবে এই ক্রোমোজোমটা হচ্ছে কি ক্রোমোজোম, ডায়াড ক্রোমোজোম। কেন ডায়াড ক্রোমোজোম বলছি, যে এর মধ্যে নাকি কতগুলো ডিএনএ আছে, দুটো ডিএনএ আছে। মানে আমি যদি একটু অঙ্ক করি তাহলে বলবো যে ক্রোমোজোম ইজ টু ডিএনএ, সো কি লিখবো, 1:2, এটাকে বলা হয় ডায়াড ক্রোমোজোম। এবং এটা কখন হয়, এই এস দশার পর, মানে আফটার রেপ্লিকেশনই তৈরি হয়। আগে যেটা ডিএনএটা ছিল, সেও তো কোনো এক সময় এইরকম সে কুণ্ডলী ভ্রমণ হয়ে, মানে সে কুণ্ডলীকৃত হয়েছিল, এরকম পাক খেয়েছিল, সেই ডিএনএটাই কিন্তু একটাই ক্রোমোজোম ছিল। দেখো এই যে ডিএনএটা, এখানের মধ্যে কতগুলো, এই সরি, এই যে ক্রোমোজোমটা, এর
মধ্যে কতগুলো ডিএনএ আছে বলতো? একটাই ডিএনএ আছে। আর এর মধ্যে কতগুলো ডিএনএ আছে? ওই যে আমার ওইটা আঁকছি, যে একটা কি ছিল আমার কালো ডিএনএ, যেটা 1 নম্বর ডিএনএ ছিল, ঠিক তো? এরকম, সরি 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 মেকে গেলাম, এইরকম ডিএনএ, কালো ডিএনএ, সেন্ট্রোমিয়ার অঞ্চলেও ডিএনএ আছে, হয়েছে? আচ্ছা, আর ওইটা হচ্ছে আমার সেই নেভি ব্লু ডিএনএটা, যেটাকে আমি এঁকেছিলাম, এইটা হলো আমার সেকেন্ড ডিএনএটা। এই ডিএনএ ছবিটা হচ্ছে এই রকম, বোঝা গেছে? এই ডিএনএ ছবিটা এইরকম। আর ওটাতে কত থাকবে? মোনাড ক্রোমোজোমে সিঙ্গেল ডিএনএ থাকবে, ঠিক আছে? এইটাতে আমরা কি লিখবো? যে ডিএনএ ইজ টু ক্রোমোজোম ইজ টু ডিএনএ করছিলাম, সেটাই করি, যে ক্রোমোজোম ইজ টু ডিএনএ সমান কত? ক্রোমোজোম ইজ টু ডিএনএ সমান কত? 1:1। দেখো এটা বুঝতে পেরেছো? এটা না বুঝতে পারলে সেল ডিভিশনও বুঝতে পারবে না, অ্যাসিওর করছি। ডেফিনেটলি সেল ডিভিশন বুঝতে পারবে না যদি মোনাড ডায়েট না বোঝো। বোঝা গেছে সবার? কারো কোথাও অসুবিধা নেই তো? আমার বক্তব্য হচ্ছে দুজনকেই আমি ক্রোমোজোম বলবো। হ্যাঁ, আমরা সবসময় ক্রোমোজোম ক্রোমোজোম বলতে থাকি, বলাটা উচিত আমাদের শুধু মেটাফেজ অবস্থাতেই ক্রোমোজোম বলা উচিত, তার আগে আমাদের ক্রোমোজোম বলা উচিত নয়, কিন্তু আমরা বলি, ঠিক তো? আমি ওই জন্য বলছি, তোমরাও বুঝো যে আমি কোন জায়গাটাকে বলতে চাইছি। আমার বক্তব্য এজ 10 পরে ক্রোমোজোম তৈরি হয় না, আমি শুধু মুখে বলছি যে ওটাকে ক্রোমোজোম ভাবো, মাথায় নাও ওটা ক্রোমাটিড, ঠিক আছে? বা ওগুলো ক্রোমাটিড গুলো কি ফর্মে আছে? ক্রোমাটিন ফর্মে আছে। তারা এখন আনকন্ডেন্সড অবস্থায় আছে, তাদের কন্ডেনসেশন কমপ্লিট হওয়ার পর তাদেরকে আমরা কি নাম দেবো? ক্রোমোজোম। এবার বক্তব্য হচ্ছে যে ক্রোমোজোম ক রকমের, বলছি ক্রোমোজোম নাকি 2 রকমের। ক্রোমোজোমে কি বলবো? যদি মোনাড ক্রোমোজোম বলবো কখন? যদি ক্রোমোজোমের মধ্যে একটাই ডিএনএ। এই যে আমার শরীরে যদি ঢোকো, নর্মাল সেল, যে সেলটা ডিভাইড করছে না, সেই রকম প্রত্যেকটা সেলে তুমি কি দেখতে পাবে? প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ। এটাই তোমার শিক্ষা, যে একটা ক্রোমোজোমে কতগুলো ডিএনএ থাকে? একটাই ডিএনএ থাকে। তুমি এটা সব সময় মাথায় রাখবে যে একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে, এর বাইরে তুমি যাবে না। এবার বলবে যখন সেল ডিভিশন হয় তখন নাকি একটা ক্রোমোজোমে কতগুলো ডিএনএ আসে? 2টো ডিএনএ আসে, এবং সেই ডিএনএ গুলোকে কি বলে? ক্রোমাটিডস বলে। কি বলে? ক্রোমাটিডস বলে। আরো ছোট ভাষায় যদি বলো, এদেরকে আর্মস বলে, ঠিক আছে? বোঝা গেছে? তারা কোথায় লেগে থাকে? সেন্ট্রোমিয়ারে লেগে থাকে। তাহলে ডায়াড, এটাকে বলছে কি? ডায়াড ক্রোমোজোম। তাহলে ডায়াড ক্রোমোজোমের কি শুধু সেন্ট্রোমিয়ার থাকে? না, না, মোনাড ক্রোমোজোমেরও সেন্ট্রোমিয়ার রিজিয়ন থাকে। মোনাড ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার রিজিয়ন থাকে বলে ডায়াড ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার রিজিয়নটা কপি হয়, এবং তারা ওই জায়গায় চিটিয়ে থাকে। মোনাড ক্রোমোজোমে আরেকটা তুমি পার্টনার খুঁজে দাও, ও ওই জায়গায় চিটিয়ে নেবে না। ওর তো নেই বেচারির, ওর একটাই ডিএনএ আছে। ডায়াড ক্রোমোজোমে 2টো ডিএনএ আছে, 2টো ডিএনএ হোমোলোগাস ডিএনএ, সেম ডিএনএ, ঠিক আছে? হ্যাঁ, কপি ডিএনএ, তাই তারা একসাথে কিছু সময় অবধি লেগে থাকে, আনটিল অ্যানাফেজ। অ্যানাফেজে তাদেরকে আমরা এই ক্রোমাটিড দুটোকে সেপারেট করে দেবো, ঠিক আছে? ক্রোমাটিড সেপারেট করার জন্য একটা স্পেশাল একটা অ্যাপারেটাসকে নিয়ে আসবো, যার নাম হচ্ছে বেম, ওই স্পিন্ডল অ্যাপারেটাস, ঠিক আছে? সেই স্পিন্ডল অ্যাপারেটাসটা অ্যানিমালদের ক্ষেত্রে অনেকটা কি বলতো, অনেকটা সফিস্টিকেটেড। প্ল্যান্টসদের ক্ষেত্রে এরকম প্রপার স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করার জন্য কোনো অর্গানিজম হয়তো নেই, কিন্তু ওখানে এমটিওসি আছে, দ্যাট ইজ মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার, সেম জিনিসই আছে। তারা স্পিন্ডল ফাইবার তৈরি করে, এবং এই ক্রোমাটিড গুলোকে একে অপর থেকে, মানে সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ছাড়িয়ে নিয়ে দুটো পোলে চলে যায়, একজন উপরের দিকে, একজন নিচের দিকে। ব্যাস, যেই ক্রোমাটিড গুলো একে অপরের থেকে ছেড়ে গেল না, এই ক্রোমাটিড গুলোকে উইদাউট এনি চেঞ্জ আমি নাম দেবো মোনাড ক্রোমোজোম। বোঝা গেছে কথাটা? ছিল ডায়াড ক্রোমোজোম একটাই ক্রোমোজোম, যখনই ছেড়ে গেল ক্রোমাটিড গুলো একে অপরের থেকে, বলবো এরা মোনাড ক্রোমোজোম 2টো। মানে একটা আমি ছবি এঁকে দেখাচ্ছি, কনসেপ্টটাকে ক্লিয়ার করো একটু, খুব দরকারি গোটা সেল বায়োলজিকে বোঝার জন্য। যে মনে করো একটা ছবি আছে এইরকম, তোমাদের মতন করে আঁকছি, এরকম আঁকতে আমি একদম পছন্দ করি না, এরকম, ঠিক আছে? ঠিক আছে, বলো কতগুলো ক্রোমোজোম আছে? ক্রোমোজোমের নাম্বার বলো, কতগুলো ক্রোমোজোম আছে? এটাকে না আমি এইরকম আঁকবো না, তোমাদের যেরকম কাজের জিনিস সেরকম আঁকবো, যে এইরকম আছে। মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ঠিক তো? বলো কতগুলো ক্রোমোজোম আছে? এটা মুছে দাও, বলো এই কতগুলো ক্রোমোজোম আছে? 6টা। আচ্ছা, লিখলাম 6টা। বলো কতগুলো ডিএনএ আছে? বলো। আচ্ছা, তাহলে এই ছবিটা কি? বলো এই ছবিটা দেখি, বলো এখানে ক্রোমোজোম কতগুলো আছে? 6টা। ডিএনএ কতগুলো আছে? 6টা, তাই তো? টাইপ কত ধরনের, ক টাইপের ক্রোমোজোম আছে বলো তো?
আছে, চলো সেম সেম, এটা আমার কাজে লাগবে জেনেটিক্স পড়ানোর সময়। এটাতে কতগুলো ক্রোমোজোম আছে বলো, এটাতে, এই ছবিটাই 3টা না 6টা? এই ছবিটা, এই ছবিটা, এটা আচ্ছা পিকচার 1 করে দিচ্ছি, এটা হচ্ছে পিকচার 1, এটা হচ্ছে পিকচার 2, বলো। টাইপ হচ্ছে 3টা লিখলাম আমি, 6টা ক্রোমোজোম। আচ্ছা 3টে ক্রোমোজোম 3টা দিয়ে, বোঝা গেছে? দেখো ঠিক বলেছে এখানে, কিন্তু 3টে ক্রোমোজোম 6টা ডিএনএ, ঠিক 6টা ক্রোমোজোম নয় এটা। যদি এখানে ভুল হচ্ছে অসুবিধা আছে, পড়ো আরেকবার, আমি যদিও এখন সেল ডিভিশন পড়াচ্ছি না। এটা 6টা ডিএনএ নয়, এটা এটা মানে 6টা ডিএনএ, এটা 3টে ক্রোমোজোম, 6টা ক্রোমোজোম নয়। এই ক্রোমোজোম গুলোই হচ্ছে কি ক্রোমোজোম, ডায়াড ক্রোমোজোম। আর এই ক্রোমোজোম গুলো কি ক্রোমোজোম, মোনাড ক্রোমোজোম, ঠিক আছে? বোঝা গেছে? এখানে কি আছে, এখানে 6টা ডিএনএ আছে, এখানেও কতগুলো ডিএনএ আছে, 6টা ডিএনএ আছে। এখানে ক্রোমোজোম কতগুলো আছে, 3খানা, এখানে ডাবল ক্রোমোজোম আছে। কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? ঠিক? হ্যাঁ বলো বলো বলো। ব্যাপারটা হচ্ছে কথাটা আমি বললাম যে আমি মোনার যেটা বলবো সেল ডিভিশনে বলবো না, সেল ডিভিশনের সময় এখন ডায়েট কন্ডিশনটাকে আমি ক্রোমোজোম বলবো। হ্যাঁ না না, ডায়েট কন্ডিশন কতক্ষণ থাকছে দেখতে হবে, যে রেপ্লিকেশনের পরে ডায়েট কন্ডিশন স্টার্ট হচ্ছে, এবং ডায়েট কন্ডিশনটা চলছে তোমার অ্যানাফেজ অবধি। অ্যানাফেজের পর যেই ডিসজাংশনটা হয়ে যাচ্ছে আবার মোনাডে কনভার্ট হয়ে যাচ্ছে। লিখে রাখো আমি যে কথাটা বলছি। না, মোনাডটা সব সময় পাওয়া যাবে তোমার নরমালি সোমাটিক সেলে, যখন নন ডিভাইডিং সেলে যাব, প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করেই ডিএনএ থাকে, এটাই মোনাড ক্রোমোজোম। হ্যাঁ আমি আরো বললাম তো যে তুমি ক্রোমোজোম কনডেনসেশন দেখে তোমাকে ক্রোমোজোম বলতে হবে। আমি বলছি তো যে ওটা নয় ক্রোমোজোম, কনডেনসেশনটা দেখে বলতে হবে। কিন্তু আমরা মুখে বলে চলি ক্রোমোজোম। হ্যাঁ অ্যাকচুয়ালি ক্রোমাটিন বলা উচিত, এবং তার মেনশন করে দেওয়া উচিত কত ন্যানোমিটারের ক্রোমাটিনে আছে। অ্যাকচুয়ালি বোঝা গেছে আমার কথাটা আমি কি বলতে চাইছি? আরো আরো বলবো যে অ্যাকচুয়ালি ভেতরে যখন সেলের ভেতরে থাকে না, তখন হিস্টোন প্রোটিন মিস্টোন প্রোটিন তেমন করে থাকে না, খুলে থাকে। কারণ ওখান থেকে কি করতে হবে, ট্রান্সক্রিপশন করতে হবে। ট্রান্সক্রিপশনটা হচ্ছে একটা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ তৈরির মেকানিজম, তখন ও ডিএনএটাকে দেখে দেখেই ট্রান্সক্রিপশন করতে হবে। ক্রোমোসোমটা ভেতরে গেলে খোলা থাকে। আমি যে বললাম উদ্দেশ্য একটাই, যদি টেলোফেজে যখন নিউক্লিয়ার এনভেলপ ক্রিয়েট হবে, রিক্রিয়েশন হবে, এতটা ফোর্স থাকে সেই রিক্রিয়েশনের সময়, তোমার যদি লম্বা লম্বা ক্রোমাটিড ডিএনএ কে নাও, তাহলে ওই ডিএনএ কেটে যেতে পারে। ঠিক তো? ডিএনএ কেটে যেতে পারে, সে কেটে যেন না যায় সেই ভয়ে কি করছে, ছোট করছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেই কনডেনসেশনটা শুধু ওই ভয়েই করছে। ঠিক আছে? এবং কখন থেকে কত দূর অবধি করছে তোমাদেরকে বললাম। মোনার ডায়াড ক্লিয়ার প্রত্যেকের? মোনার ডায়াড ক্লিয়ার প্রত্যেকের? ঠিক তো? তাহলে মোনাড কি জিনিস, যখন একটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ থাকবে। দেখো তো আমি কনফিউজ করছি, বুঝতে পারো কিনা? আই না নাও, অসুবিধা আছে কারো? কি আঁকলাম বলো তো আমি? সেন্ট্রোমিয়ার আঁকলাম, অসুবিধা নেই তো? আছে, মোনাড ক্রোমোজোমও সেন্ট্রোমিয়ার আছে, বইগুলোই দেখায় না, তুমি দেখে নাও। এবারে এটা ছবিটা, সরি সরি সরি, এটা ছবিটা কেমন ছিল আমি তোমাদের এঁকেছিলাম কি রকম, এই রকম, তাই তো? একটু বড় করে একটাই আঁকছি, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। এই রকম এঁকেছিলাম, আদতে কিন্তু এরকম আঁকছি আমি এইরকম। আসলে কিন্তু জিনিসটা কি, একটু টেকনিক্যালি যদি আঁকো জিনিসটা এই রকম, জিনিসটা এই রকম, তাদের ক্রস লিঙ্কিং হয়ে আছে। বোঝা গেছে? দুটো সেন্ট্রোমিয়ারে ক্রস লিঙ্কিং হয়ে আছে, বোঝা গেছে? হ্যাঁ, এই দুটো মিলে একটা ক্রোমোজোম। হ্যাঁ বোঝা গেছে? এই দুটো মিলে একটা ক্রোমোজোম, মানে এখন আপাতত একটা মুছে গেছে বলে দুটো ক্রোমোজোম আছে। ডিএনএ কতগুলো আছে, 4টা আছে। ঠিক আছে? হয়ে গেছে? বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? না না বোঝা যায়নি? হ্যাঁ চলো একটু আমাকে একটু বলো তো, তোমরা তো আঁকতে পারছো। হ্যাঁ বলো বলো। কোহিশন প্রোটিন থাকে, কোহিশন থাকে, ACC1 থাকে। নরমালি কোহিশন হিসেবে চলো, মানে এসএসসি এর থেকে বেশি আর দেবে না তোমাকে। ঠিক আছে? কোহিশন প্রোটিন ক্রস লিঙ্কিং করে, হয়েছে? সেন্ট্রোমিয়ার অঞ্চলে লাগতে পারে। আমি স্টেনিংও বলবো, দাঁড়াও একটু সময় দাও আমাকে। এতদূর অব্দি বোঝা গেছে? চলো একটু বলে নাও আমাকে, যে এই যে ছবিটা, এটা তো কিসের, ডায়াডে আছে, মানে এই এস দশার পরে আছে, এই আফটার এস ফেজ আছে। তুমি এস দশার আগের ছবিটা এখানে আঁকো তো, এটার এস দশার আগের ছবি কেমন হবে বলো তো?
বিফোর এস ফেজ কেমন হবে? বিফোর এস ফেজ কেমন হবে? এইরকম হবে। তাইলে এখানে ডিএনএ কত? এখানে ডিএনএ কত? কতগুলো ডিএনএ? ক্রোমোজোম কতগুলো? 3টে। টাইপ কতগুলো? ভেরি গুড। চলো এইটাকে, এটা কি দশার ছবি বলো তো? মানে ডিভাইডিং সেলের ছবি না ছবি নেই? মানে যাই হোক, অ্যানাফেজ হোক আর যাই হোক, মানে ডিভাইডিং সেলের ছবি নয়, তাই তো? একে এস দশায় নিয়ে যাও তো কেমন ছবিটা হবে দেখে নাও। কনফিউশন যা আছে ক্লিয়ার করো, আমার তো সময় নেই, নাহলে আমি এটা নিয়ে দুদিন কাটাতাম। আমার তো সময় এখন নেই, বুঝেছো? কারণ অসুবিধায় পড়বে তোমরা আমি যদি এসব নিয়ে সময় কাটাই। হয়েছে? চলো দেখো এটার ছবিটা কেমন হবে। এটার ছবিটা হবে এই রকম। ঠিক? হ্যাঁ, তাহলে দেখো এখানে ডিএনএ কতগুলো বলো? ডিএনএ কত? 12টা। ক্রোমোজোম কতগুলো? 6টা। টাইপ কতগুলো? তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখো, যেখানে ক্রোমোজোম কতগুলো ছিল? 3খানা। এখানেও ক্রোমোজোম কতগুলো? 3খানা। এখানে ক্রোমোজোম কতগুলো ছিল? 6টা। পিকচার 2 এর যেটা নরমাল মানে এস ফেজের দশা, আফটার এস ফেজ, সেটাও 6টা। মানে তুমি এখানে একটা জিনিস মাথায় রাখো যে ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয় না বাবা। হ্যাঁ, শুধুমাত্র ডিএনএটার নাম্বার চেঞ্জ হয়। কোনো সময় যেটা নর্মাল থাকে সেটাকে আমরা সি দিয়ে মেনশন করি, আর তার থেকে যখন ডাবল হয়ে যায় এস ফেজে, তখন সেটাকে আমরা কি বলি? সি এর ডাবল, 2C বলি। ঠিক তো? যদি 1C থেকে কি হয়ে যাবে, সে 2C তে, আর যদি 2C মানে ডিপ্লয়েড থাকে তাহলে সে কিসে কনভার্ট হবে? 4C তে। এটাকে সি কন্টেন্ট বা সি ভ্যালু বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ, ক্রোমোজোমের নাম্বার রিমেন আনচেঞ্জ। হ্যাঁ, মিওসিস বলে একটা বিক্রিয়া, একটা কোষ বিভাজন হয়, ওটাকে আমি মাংস বলি, পরে বলবো। তো ওটাতে কি হয়? ক্রোমোসোম নাম্বারটা হাফ হয়, ওটাতে হয়। কিন্তু নরমালি আমি অনেকের কাছে শুনেছি বা বলতে শুনেছি যে নাকি এস দশায় ক্রোমোজোমটাই নাকি ডাবল হয়ে যায়। মানে 6টা ক্রোমোজোম বালা যদি কোনো একটা সেল থাকে, তাই নাকি 12টা ক্রোমোজোম বালা হয়, যে নেভার, কোনোদিন হয় না। ঠিক তো? যদি হয়ে যায় তাহলে কুকুর থেকে সে বাঘ হয়ে যাবে, এটা হওয়ার কোনো দিন কোনো কথা নেই। কুকুর কুকুরই থাকবে চিরজীবন। ক্রোমোজোমের নাম্বার তার চেঞ্জ হবে না, শুধু তার মোনাড ক্রোমোজোম গুলো কিসে কনভার্ট হবে? ডায়াড ক্রোমোজোমে কনভার্ট হবে। মানে তার ডিএনএটা যা ছিল তার থেকে ডাবল ভ্যালুতে চলে আসবে। এটাকে সি ভ্যালু বলা হয়। তাই বলা হয় যে আফটার এস ফেজ সি ভ্যালুটা কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। যদি 1C থাকে 2C হবে, যদি 2C থাকে 4C হবে। ইন কেস অফ পলিপ্লয়েডি, পলিপ্লয়েডস যদি হয় তাহলে তারও ডাবল হবে। যদি 3C থাকে 4C মানে 6C হবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে, সবটাকে মাথায় রাখবে তুমি, কারণ সবটা পড়ে নিয়েছো। এখন তুমি সবকে কোরিলেট করার ক্ষমতা চলে এসেছে, তুমি কোরিলেট করে পড়তে হবে তোমাকে। শুধু কি আমি সেল ডিভিশন পড়বো না শুধু ক্রোমোজোম কম্প্যাকশন পড়বো, সবটা পড়তে হবে একসাথে। পলিপ্লয়েড গো মেশাতে হবে দরকার পড়লে। বোঝা গেছে? তাহলে এই গেল আমার কি বলতো ক্রোমাটিনের কনডেনসেশনের গল্প, যে কোনখানে ক্রোমাটিন বলবো কোনখানে ক্রোমোজোম বলবো। বোঝা গেছে? কোথায় কম্প্যাকশন হয়, কোনখান থেকে শুরু হয়, কোনখান থেকে শেষ হয়, এটা বলে দিয়েছি। কোনখানে মানে খুলে কোনখানে বন্ধ হয়, সেগুলো আমি বলে দিয়েছি। হয়েছে? হ্যাঁ বলো। না, অ্যানাফেজে নয়। না, এস দশায়। অ্যানাফেজে তো আবার নরমালাইজ হয়ে যায় ব্যাপারটা। যখন এস ফেজে থাকে, ডিএনএ রেপ্লিকেশনের পর মোনাড ক্রোমোজোম গুলো ডায়াড ক্রোমোজোমে কনভার্ট হয়। মানে তার যা ডিএনএ ছিল, নতুন আরেকটা করে পাশে ডিএনএ চলে এসেছে, মানে ডিএনএটা ডাবল হয়ে গেছে। তাই তো? হ্যাঁ, এবার এন ভ্যালুটা কিন্তু অন্য জিনিস। আমি এন এর সাথে সি কে গুলিও না। ঠিক আছে? ওখানে আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এক্স। না, 4n না বাবা। 4n হয়ে গেল মানে ক্রোমোজোম নাম্বার। না 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 না, এটাই তোমাকে বললাম যে ক্রোমোজোমের নাম্বার দিয়ে আমরা ওই এন ভ্যালুকে আমরা সাধারণত বলি। ঠিক তো? তো এই যে এটা মনে করো, এটা 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 এই সেলটা মনে করো একটা হ্যাপ্লয়েড সেল, তাই তো? এন, তাইলে তাহলে বলছে কি যে ও যখন এস ফেজে যাবে, মানে এই সেলটা মনে করো কি এন, তো এই সেলটা এন, প্রত্যেকটা ক্রোমোজোমে একবার করেই আছে। আপাতত এটাকে এক্স বলা উচিত, কিন্তু আমি এন দিয়েই বলছি চলো। তো এ তো এন, এ যখন
এস ফেজে যাবে, এর ছবিটা কেমন হবে, এর ছবিটা কেমন হবে, লাল কালিতে আঁকছে, এর ছবিটা তো এইরকম হয়ে যাবে। তাহলে এ কি 2n হয়ে গেল? না, এ nই থাকবে, কারণ ক্রোমোজোম নাম্বার এখানেও কতগুলো ছিল, 3টা ছিল, এখানেও 3টা ছিল, ডিএনএটা চেঞ্জ হয়েছে, সি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আমি ওটাই বলছিলাম যে অনেকে কমেন্ট করে যে হ্যাপ্লয়েড সেল নাকি কি হয়, যখন এস দশায় যায় সে নাকি ডিপ্লয়েড হয়ে যায়, আর কোন ডিপ্লয়েড সেল যখন এস দশায় যায় সে নাকি কি হয়ে যায়, টেট্রাপ্লয়েড হয়ে যায়। কোনোদিন হয় না, জীবনে হয় না। তার ডিপ্লয়েড জুড়ে জীবন ডিপ্লয়েডই থাকবে, হ্যাপ্লয়েড জুড়ে জীবন হ্যাপ্লয়েডই আছে। শুধুমাত্র তার কি হয়, ডিএনএ এর ভ্যালুটা কি হয়, বাড়ে। এখানে ডিএনএ এর ভ্যালুটা নরমাল ছিল, এখানে ডিএনএ এর ভ্যালুটা কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এখানে ডিএনএ এর ভ্যালুটা নরমাল ছিল, যেটা তার সি ভ্যালু ছিল, ক্রোমোজোম কমপ্লিমেন্টটা ছিল, ঠিক আছে, সেই ইয়েতে ছিল, এখানে ডাবল হয়ে গেছে। ঠিক তো, এখানে ডাবল হয়ে গেছে। দেখো এটা আমি একটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দিয়ে আঁকলাম, এটা হচ্ছে কি আমার 2n, প্রত্যেকটা ক্রোমোজোম কভার করেছে, দুবার করেছে, এটা দুবার আছে, এটা দুবার আছে, এটা দুবার আছে, তাই তো, দুবার আছে। এখানে প্রত্যেকটা ক্রোমোজোম কভার করে হবে, এর যদি হ্যাপ্লয়েড স্ট্যাটাস না আঁকি তাহলে একবার করে হবে, মানে ওর হ্যাপ্লয়েড স্ট্যাটাসটাই এখানে আঁকা আছে, এটা এটা হচ্ছে ওর হ্যাপ্লয়েড রূপ, এখানে আঁকা আছে, বোঝা গেছে? তাহলে এর এই ডিপ্লয়েডটার এস দশার চেহারা কি রকম হবে, এই রকম হবে। ক্রোমোজোম কিন্তু বারবার বলছি 6টাই আছে, এই ক্রোমোজোম 6টা কিন্তু ডায়াড ক্রোমোজোম, আর ওখানে যে ক্রোমোজোম 6টা ছিল সেগুলো হচ্ছে কি ক্রোমোজোম, মোনাড ক্রোমোজোম। মাথায় রাখো, কোনোদিন এইটা হয় না 2n টা 4n কোনোদিন হয় না, বা n টা কোনোদিন 2n হয় না। হ্যাঁ, কোনটা হয়, আমি যেটা বললাম, ডিএনএ এর ভ্যালুটা চেঞ্জ হয়, ক্রোমোজোমের ভ্যালু কোনোদিন চেঞ্জ হয় না, বোঝা গেছে? না, ক্রোমোজোম হয় এন্ডোমাইটোসিস হতে পারে, ব্র্যাকিমিওসিস গুলোতে ঘটতে পারে। আর ক্রোমোজোমের ভ্যালু কখন চেঞ্জ হয়, ডাবল কখন হয়, ওই সিনগ্যামি, সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে গ্যামেটের ফিউশন হয়। ঠিক তো, যেখানে গ্যামেটের ফিউশন হবে সেখানে যা ছিল সেটা ডাবল হয়ে যাবে, হয়ে গেছে? সিনগ্যামিতে হয়, মানে যেটা গ্যামেটিক ফিউশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা ফিউশনে হয়। বোঝা গেছে এতদূর অবধি? এগোবো? ঠিক ঠিক, চল চল। তাহলে এই গেল আমার কনডেনসেশনের গল্প। আজকে আমরা মেইনলি পড়বো যে আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমোজোম। তো আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমোজোমকে যদি পড়তে হয় তাহলে আমরা কি করব, ওই কিছু সায়েন্টিস্ট আছে যারা ওই ক্রোমাটিনের স্ট্রাকচার গুলোকে তারা একটু নজর করেছে। আগে ক্রোমাটিন পড়ি, তারপরে ক্রোমোজোমটা মনে হয় না আজকে কমপ্লিট করাতে পারবো, তবুও বলছি চলো। তো আমরা সেইটুকুন দেখবো, ঠিক আছে? কি দেখবো, যে 11 ন্যানোমিটারের যে ক্রোমাটিনটা ছিল, যেটা প্রথম ফার্স্ট লেভেল অফ ক্রোমাটিন, 11 ন্যানোমিটারের ক্রোমাটিন, সেই 11 ন্যানোমিটারের ক্রোমাটিনটাকে ফার্স্ট ডেসক্রাইবড ক্রোমাটিন, ঠিক আছে, একে পরিষ্কার ভাবে ডেসক্রাইব করা হয়েছিল, ঠিক আছে, একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে আর্থার কর্নবার্গ। তিনি এই কর্নবার্গ এটা ডেসক্রাইব করেছিলেন, এবং তিনি একটা মডেল দিয়ে ডেসক্রাইব করেছিলেন। এই মডেলটার নাম হচ্ছে নিউক্লিওজোম মডেল। কি নাম? নিউক্লিওজোম মডেল। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা, নিউক্লিওজোম মডেল। তিনি কি করেছিলেন আমি খুব ছোটর ওপর বলবো, অনেক বড় জিনিস আমি খুব সামান্য কথা বলবো। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, 30 ন্যানোমিটার ফাইবারকেও অনেকে ডেসক্রাইব করেছে। এর জন্য বাবা দুটো মডেল রয়েছে, আমি এখানেই বলছি। একটার নাম হচ্ছে সলিনয়েড মডেল, ঠিক আছে, একটার নাম হচ্ছে সলিনয়েড মডেল, আরেকজনের নাম হচ্ছে জিগজ্যাগ মডেল, ঠিক আছে, জিগজ্যাগ মডেল। বাকিগুলো ব্যাখ্যা করার জন্য সেরকম কোনো মডেল তৈরি হয়নি, তবে অনেকে 100 ন্যানোমিটারের ফাইবার বা 30 ন্যানোমিটার ফাইবারকে একটা জিনিস দিয়ে ব্যাখ্যা করে, বা এটাকে বলে যে ক্রোমোজোম স্ক্যাফোল্ড তৈরি হয় নাকি। কি হয়? স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড মানে হচ্ছে কাঠামো, মানে প্যান্ডেল তৈরি করার সময় যেরকম বাঁশ লাগিয়ে একটা কাঠামো তৈরি করে, সেই কাঠামোটাকে স্ক্যাফোল্ড বলা হয়। এই সময় নাকি ক্রোমোজোম স্ক্যাফোল্ড তৈরি হয়, বোঝা গেছে? কিছু প্রোটিনের হেল্প নাই, সেই প্রোটিনটা ওরা একটা একটা বেসের মতন, একটা প্ল্যাটফর্মের মতন তৈরি করে দেয়, তাকে ঘিরে ক্রোমোজোমটা লুপ ফর্ম করে, ঠিক আছে, ক্রোমোজোমটা কি করে, লুপ ফর্ম করে। এখানে একটা সার বলে একটা জিনিস পড়ে, আমি ছোট্ট করে দেখাবো, এগুলো বলার মানে সময় নেই তাই বলবো না। তাহলে এই গেল আমার কি ব্যাপার, ক্রোমোজোম সম্পর্কিত ব্যাপার। আচ্ছা, একটু হিস্টোন সম্পর্কিত একটু কথা বলে দিই। যখন আমরা এটা পড়ছি, আমরা পরেও বলতে পারতাম, কিন্তু এখনই বলেই দিচ্ছি একবার, ঠিক আছে। হিস্টোন যে প্রোটিনটা রয়েছে, সেই হিস্টোন প্রোটিনটা কিন্তু দুটো অ্যামাইনো অ্যাসিডে রিচ থাকে। একটার নাম হচ্ছে আর্জিনিন, ঠিক আছে, একটার নাম হচ্ছে আর্জিনিন, আর একটার নাম হচ্ছে লাইসিন। এই দুটো অ্যামাইনো অ্যাসিডের রিচ প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন। এই যে আমি একটু আগে বললাম তোমাদের প্রোটামিন, ঠিক আছে, প্রোটামিনও কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে বলতো, আর্জিনিন থাকে, হ্যাঁ, ওখানে লাইসিন থাকে না। আর সাথে একটা কথা মাথায় রাখবে, প্রোটামিনে আর্জিনিন থাকে, শুধুমাত্র আর্জিনিন থাকে, লাইসিনটা থাকে না।
হয়েছে? আচ্ছা, হিস্টোনের সাথে আরেকটা কথা মাথায় রাখবে যে এখানে নাকি ট্রিপ্টোফ্যান, টিআরপি লিখে দিলাম না, নেভার প্রেজেন্ট, মাথায় রাখবে। ঠিক আছে? এখানে আরো কিছু কথা বলবো। হিস্টোন কোডিং যে এমআরএনএ গুলো হয় সেখানে নাকি ওই পলি এ টেলটা থাকে না, এটাও একটা অনেক সময় প্রশ্ন দেয়, তবে এসএসসি কোনদিন দেবে না। ঠিক আছে? হ্যাঁ, যে হিস্টোনের যে এমআরএনএ গুলো তৈরি, প্রোটিন তো, তাহলে এর জন্য এমআরএনএ তৈরি হবে। সেই এমআরএনএ তে নাকি পলি এ, মানে যেটা শেষে যেটা থাকে, ঠিক আছে, 3 প্রাইম যেটা পলি এ টেল থাকে, ঠিক আছে, পলিঅ্যাডিনিনের যে রানটা থাকে সেই পলি এ টেলটা নাকি থাকে না, লিখে রাখো যদি আসে। একটাই কথা বললাম, বেশি কথা নয়। হয়ে গেছে? তাহলে আমরা এরপর আল্ট্রা স্ট্রাকচার পড়বো। দেখো, ওই যে কর্নবার্গ ছিলেন, তিনি কি করেছিলেন, একটা নিউক্লিয়াস কে এনেছিলেন, বলা ভালো একটা এন্ডো নিউক্লিয়াস কে এনেছিলেন। তোমরা আশা করি এন্ডো নিউক্লিয়াস আর এক্সো নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য জানো। ঠিক আছে? এন্ডো নিউক্লিয়াস মানে কি, যদি এইরকম মনে করো একটা কোনো জিনিস থাকে, ঠিক আছে, এইরকম যদি কোনো একটা জিনিস থাকে, তো তাকে যদি আমি কি করতে পারি, মাঝখান থেকে যে কোনো একটা জায়গা থেকে যদি আমি ভাঙতে পারি, তাহলে সেই জিনিসটাকে এন্ডো নিউক্লিয়াস বলা হয়। আর এক্সো নিউক্লিয়াস মানে কি, তাকে যদি একদম বাইরের এন্ড থেকে ভাঙতে পারি, তাকে কি বলা হয়, এক্সো নিউক্লিয়াস। বিয়ে বাড়িতে পাঁপড় খেয়েছো? তো পাঁপড় খাওয়ার সময় যখন আমরা কি করি, যে পাঁপড়টাকে দাঁতের সামনে একটু হালকা হালকা করে কেটে কেটে খাই, ঠিক আছে, তো দ্যাট ইজ এক্সো নিউক্লিয়াস। আমরা এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি দেখাই, মানে বাইরে থেকে কাটছি, একটু একটু করে খাচ্ছি, বেশিটা ঢোকাচ্ছি না। আর এন্ডো নিউক্লিয়াস মানে ভেতরের কোনো একটা জায়গায় তুমি কি করবে, কাট করতে পারবে, দ্যাট ইজ এন্ডো নিউক্লিয়াস। সিম্পল এক্সপ্লেন করলাম, ওর থেকে বেশি এখন এক্সপ্লেন করার সময় নেই আমার। ঠিক আছে? হ্যাঁ, তাহলে চলো আমরা পড়বো কি বলতো, আল্ট্রা স্ট্রাকচার অফ ক্রোমাটিন। নোডো, বেটা ফ্যানটা চালিয়ে দাও, গরম লাগছে বাবা, বন্ধ করে দিয়েছো তুমি। ঠিক আছে? তো দেখো, তো আমরা কি করব, একটা এনজাইমকে নিয়ে এলো, ঠিক আছে, সেই এনজাইমটা কি ছিল, এন্ডোনিউক্লিয়াস ছিল। কি ছিল? এন্ডোনিউক্লিয়াস ছিল। এন্ডোনিউক্লিয়াস কি জিনিস আমি বললাম, যে মাঝ থেকে কেটে দেবে, ঠিক আছে। সেই এন্ডোনিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে কি আগে শোনা নাও। আচ্ছা, নিউক্লিয়াসটাই বলিনি। নিউক্লিয়াস মানে, নিউক্লিয়াস কথাটার মানে হচ্ছে যারা নিউক্লিক অ্যাসিডকে ডিস্ট্রয় করে। কাকে? নিউক্লিক অ্যাসিডকে ডিস্ট্রয় যারা করতে পারে, ক্লিভ করতে পারে, কি করতে পারে, ক্লিভ করতে পারে, তাদেরকে কি বলা হয়, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড ক রকমের আছে, ডিএনএও আছে, আরএনএও আছে, ঠিক তো। দু ধরনের নিউক্লিয়াসকে ডিস্ট্রয় যারা করতে পারে, যে যে ক্লাস বা যে ফ্যামিলি অফ এনজাইমস, তাদেরকে আমরা নিউক্লিয়াস বলি সিম্পলি। তো এন্ডো নিউক্লিয়াস হচ্ছে ওই মাঝ থেকে কাটবে, এক্সো নিউক্লিয়াস বাইরে থেকে কাটবে। বোঝা গেছে? তাহলে এন্ডো নিউক্লিয়াস কি কাজ করবে শিখছি। তো তাদের এক্সপেরিমেন্টটা কি ছিল, একটা এন্ডো নিউক্লিয়াসকে নিয়েছিল, যার নাম হচ্ছে এমএনএস। যার নাম হচ্ছে এমএনএস, এর পুরো নাম হচ্ছে মাইক্রোকক্কাল নিউক্লিয়াস। লিখে দিচ্ছি, মাইক্রো কক্কাল নিউক্লিয়াস। একটা কথা বলি, যে বেশিরভাগ নিউক্লিয়াস গুলো আমরা ব্যাকটেরিয়া থেকে পাই, বুঝে গেছে? হ্যাঁ, পরে যখন বায়োটেকনোলজি পড়বো তখন শিখবো যে কেন পাই। বেশিরভাগ নিউক্লিয়াস গুলো আমরা মানে ব্যাকটেরিয়া, অরিজিনটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই মাইক্রোকক্কাল এন্ডোনিউক্লিয়াস ইজ আ কাইন্ড অফ ব্যাকটেরিয়াল এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে, যেটা এমএনএস থেকে, মানে মাইক্রোকক্কাস থেকে আমরা পেয়েছি। তো আমরা কি করব, এরকম একটা মনে করো ডিএনএ নেবো, গোটা ডিএনএ, ঠিক আছে, ক্রোমোজোম নেবো, ঠিক আছে, কি বলা ভালো, যে আমরা একটা ক্রোমোজোম নেবো। কি পড়বো, একটা ক্রোমোজোম নেবো, ঠিক আছে। সেই ক্রোমোজোমটাকে আমরা কি করব, সেই ক্রোমোজোমটাকে মনে করো একটা এরকম টেস্ট টিউব নিলাম, সেই টেস্ট টিউবের মধ্যে আমি ক্রোমোজোমগুলোকে ফেলে দিয়েছি, এইগুলো হচ্ছে আমার ক্রোমোজোমগুলো। এই ক্রোমোজোমের মধ্যে আমি কাকে ঢুকিয়ে দিয়েছি বলো তো, আমার এমএনএস কে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এমএনএস কে ঢুকিয়ে দেওয়ার পর কি ইনকিউবেট করতে দিয়ে দেবো। হ্যাঁ, ইনকিউবেশনটা হয়তো নরমালি ইনকিউবেট করাবো না, হয়তো একটু টেম্পারেচারটা রাইজ করবো, কারণ আমি ডিন্যাচুরেশনে যাচ্ছি। তো নরমালি ডিন্যাচুরেশন ডিএনএর যখন করাতে হয় তখন একটু টেম্পারেচারকে আমরা রাইজ করি, এটা নর্মাল প্র্যাকটিক্যালের নিয়ম, ঠিক আছে। মানে 37 ডিগ্রিতে নরমালি ডিএনএ ডিন্যাচুরেশন টেম্পারেচার নয়। হ্যাঁ, মোটামুটি আমরা একটু টেম্পারেচারটা বাড়াই, মোটামুটি ওই 70-75 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে আমরা কি করি, ডিন্যাচুরেশন করি, একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম এমএনএস দিয়ে। এমএনএস কি করলো, এদেরকে ক্লিভ করলো। নরমালি এটা টেম্পারেচার দিয়ে যদি আমরা ক্লিভ করছি না, আমরা এমএনএস দিয়ে ক্লিভ করছি। ডিন্যাচুরেশনটা কাকে দিয়ে করাচ্ছি বলো তো, ডিন্যাচুরেশন মানে ডিএনএ কে ভাঙা, ডিন্যাচুরেশন বলা হয়। তো আমরা এখানে এনজাইমেটিক ডিন্যাচুরেশন করছি, ঠিক আছে। তাই টেম্পারেচারকে না বাড়ালেও চলবে, কিন্তু নরমালি প্রোটোকল অনুযায়ী একটু বাড়িয়ে দেয় কেউ কেউ। হ্যাঁ, আমরা এই বাড়ানোটা নিয়ে কাজ খেলবো আমরা, দেখো। তো বলছে মোটামুটি কত মিনিটের জন্য দিলাম, ধরো মোটামুটি আমি দিলাম হয়তো 20 মিনিটস এর জন্য দিলাম। 20 মিনিটস আমি এরকম রেখে দিলাম। 20 মিনিটস পর আমি দেখলাম কি, যে আমার কিছু এরকম কিছু কি তৈরি হয়েছে, কিছু
ফ্র্যাগমেন্টস তৈরি হয়েছে, কিছু খণ্ড তৈরি হয়েছে। যে ফ্র্যাগমেন্টস গুলো কেমন দেখতে আমি আঁকতে পারবো না। কোথায় গেল? আচ্ছা একটু ওয়েট করো। ছবিটা আসছে না, একটু দাঁড়াও। দেখছো ছবিটাকে এনে রাখলাম, ছবিটা নিচ্ছে না। যাই হোক, যে ছবিটা বলছে কেমন দেখতে হবে, যে একটা এরকম হিস্টোন প্রোটিন থাকবে, একটা ছবি তোমরা জানো, দেখেছো, প্রত্যেকেই ছবিটা দেখেছো। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, ছবিটা নিয়ে একটু সময় দাও, একটু গন্ডগোল হয়ে গেল তো এটা। হ্যাঁ চল, যে ছবিটা, এটা যদিও এটা ছবি নয়, তবু আমি দেখাচ্ছি যে ছবিটা নাকি এই রকম দেখতে। হ্যাঁ, আমি বাকিটাকে মুছে দিচ্ছি। যে ছবিটা শুধু এই রকম দেখতে, দেখো এই রকম দেখতে, যে এই রকম একটা চাকতি আছে এবং চাকতিকে ঘিরে কিছুটা ডিএনএ আছে। ঠিক আছে, একটা চাকতি আছে এবং চাকতিকে ঘিরে কিছুটা ডিএনএ আছে। সেই চাকতিটাকে ঘিরে যে ডিএনএটা থাকবে, সেই ডিএনএটাকে তারা মেপে দেখলো যে কত বিপির ডিএনএ আছে, নাকি 200 বেস পেয়ারের ডিএনএ আছে, প্লাস কি আছে, হিস্টোনের একটা কি রয়েছে, হিস্টোনের একটা কি রয়েছে, ওই চাকতি রয়েছে। সেই হিস্টোনের চাকতিটাকে তারা বলছে কি অক্টামার বলছে। এই অক্টামারটা কি নিয়ে তৈরি আমি একটু বাদেই বলছি। ঠিক আছে, 200 বিপির ডিএনএ প্লাস হিস্টোন অক্টামার রয়েছে, বোঝা গেছে। তারা কি করলো, এই সেম স্যাম্পলটাকে প্রথমে কত মিনিটের জন্য দিয়েছিল, 20 মিনিটের জন্য দিয়েছিল। আমি একটা কথার কথা বলছি, সেই 20 মিনিটটাকে তারা বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে মনে করো কত করে দিল, 1 ঘন্টা করে দিল। তো 1 ঘন্টা করার পর তারা এইরকমই আবার কি ফ্র্যাগমেন্টস পেল। সেই ফ্র্যাগমেন্টস গুলোতে দেখলো যে তারা দেখতে পেল এই ফ্র্যাগমেন্টস গুলোতে কতটা ডিএনএ রয়েছে, নাকি 165 বিপির, মোটামুটি 165 বিপির ডিএনএ রয়েছে, প্লাস ওই হিস্টোন অক্টামার রয়েছে, প্লাস ওই হিস্টোনের অক্টামারটায় রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তারা কি করলো, ওটাকে মনে করো ওই 1 ঘন্টাটাকে আরেকটু বাড়িয়ে দিল। ঠিক আছে, ওই 1 ঘন্টাটাকে আরেকটু, কোথায় গেছিলাম, 1 ঘন্টাটাকে কি করে দিল, আরেকটু বাড়িয়ে দিল, মনে করো 1 ঘন্টা 15 মিনিট করে নিয়ে দিল। তো যখন করলো তারা দেখতে পেলো যে আরো কিছু সেগমেন্টস পেলো, যে সেগমেন্টস গুলো ওই একই রকমেরই জিনিস আছে, যেটাতে মোটামুটি 147 বিপির ডিএনএ আছে, আর প্লাস কি আছে, হিস্টোনের অক্টামার আছে, আর কি আছে নাকি, হিস্টোনের অক্টামার আছে, বোঝা গেছে, হিস্টোনের অক্টামার আছে। তারা নামকরণ করলো কি, দেখো প্রথমে যে ডিএনএটাকে পেলো সেই ডিএনএটার নাম দিল তারা মোনোনিউক্লিওজোম। কি নাম দিল তারা, মোনোনিউক্লিওজোম। এই প্রথমবার যখন 15 মিনিট না কত দিয়েছিলাম আমি, 20 মিনিটের মানে ডাইজেশন দিল, টাইম দিল, 20 মিনিট বাদে 200 বিপির ডিএনএ পেলো এবং হিস্টোন অক্টামার পেলো। এটার নাম দিল তারা নাকি মোনোনিউক্লিওজোম। এই এক একটা সেগমেন্টকে কি নাম দিল, মোনোনিউক্লিওজোম। ঠিক এইরকম করে আছে, একে ঘিরে ডিএনএটা এরকম করে পাক খেয়ে আছে, এরকম করে পাক খেয়ে আছে। ঠিক তো, এতটা পাক নেই, আমি যতটা আঁকলাম ভুল করে এঁকেছি। তো এটার নাম হচ্ছে মোনোনিউক্লিওজোম। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, এগুলোই আসলে কি বলতো, নিউক্লিওজোম। এগুলোই আসলে তাদের যে নিউক্লিওজোম মডেল। ঠিক তো, সেই নিউক্লিওজোম হচ্ছে আমার, এইগুলোই হচ্ছে সেই নিউক্লিওজোম গুলো, যাদের তারা নাম দিল মোনোনিউক্লিওজোম। ঠিক তো, এই মোনোনিউক্লিওজোম গুলির আরেকটি নাম আছে, নাম দেয় ভি বডিজ। কি নাম দেয়, ভি বডিজ। এবং এই স্ট্রাকচারটাকে তারা ডেসক্রাইব করেছিল যে বিডস অন এ স্ট্রিং। কি নামে করেছিল তারা, বিডস। বিডস মানে হচ্ছে মুক্ত, বিডস অন এ স্ট্রিং। এটা অনেক সময় প্রশ্নে দেয়, বিডস অন এ স্ট্রিং, যাই এরকম রয়েছিল। ঠিক তো, যে এইগুলো হচ্ছে এক একটা নিউক্লিওজোম,
আর এই যে লম্বা ডিএনএটা আছে এটা কি আমি তোমাকে পরে বলছি। এই যে লম্বা ডিএনএ যে দুটো নিউক্লিওজোমকে কি করেছে, জয়েন করেছে, সেই যে ডিএনএটা, সেই ডিএনএটা কি জিনিস বলছি। ঠিক আছে, তাহলে এটা কত বিপির ডিএনএ বাবা? 200 বিপির ডিএনএ। আর হিস্টোন অক্টামার যে ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হলো সেই ফ্র্যাগমেন্ট গুলোর নাম দিল নিউক্লিওসোম। যখন ডাইজেশন টাইমটাকে কি করা হলো, একটু প্রলংড করা হলো, কি করা হলো, ডাইজেশন টাইমটাকে কি করা হলো, মানে এমএনএস দিয়ে যেটা ডাইজেশন চলছিল সেই ডাইজেশন টাইমটাকে কি করা হলো, যখন প্রলংড করা হলো, ডাইজেশন টাইমকে প্রলং করার পর কত বিপির ডিএনএ পাওয়া গেল? 165 বিপির ডিএনএ। বলছে এটা না ঠিক স্টেবল স্ট্রাকচার নয়, একে একটুই যদি তুমি কি করে দাও, নাড়াচাড়া করো, এটা নাকি কত বিপির ডিএনএ তে কনভার্ট হয়ে যায়? 147 বিপির ডিএনএ তে কি হয়ে যায়, সে কনভার্ট হয়ে যায় এবং হিস্টোন অক্টামারটা থাকে। তো এই 147 বিপির ডিএনএ এবং হিস্টোন অক্টামার, এটাকে বলা হয় নাকি নিউক্লিওজোম কোর পার্টিকেল। এটা অনেক সময় প্রশ্নে আসে, নিউক্লিওজোম কোর পার্টিকেল। আর এটা এই 165 বিপির ডিএনএটা এটাকে বলা হয় ট্রিমড নিউক্লিওজোম। কি বলা হয়? ট্রিমড নিউক্লিওজোম। কি বলা হয়? ট্রিমড নিউক্লিওজোম। মাথায় থাকবে। তো বলছে এই যে 200 থেকে 147 এ কনভার্সনটা হলো, ঠিক আছে, মাঝখানেরটা বাদ দিলাম আমি, 165টা। 200 থেকে কত হলো নাকি 147 এ কি হলো, কি হলো তার নাকি কনভার্ট হলো। মানে ডাইজেশন টাইমটা যখন বাড়ালাম, কিছুটা ডিএনএ নাকি আরো উড়ে গেল। তো উড়ে যাওয়া ডিএনএটাই নাকি কিসের জন্য দায়ী বলতো? এই হলুদ রিজিয়নটা। এই উড়ে যাওয়া ডিএনএটা নাকি কিসের কে লিংক করে? দুটো নিউক্লিওজোমকে লিংক করে। আমি আরো বলছি, তাহলে কত করব? 200 মাইনাস 147 মানে মোটামুটি কত আসছে? 53 বিপির ডিএনএ। এই ডিএনএটা ইজ রেসপন্সিবল ফর লিংকিং দ্য নিউক্লিওজোম। নিউক্লিওজোমকে কি করে? এরা নাকি নিউক্লিওজোমকে কি করে? দুটো পরপর নিউক্লিওজোমকে লিংক করে কে? এই ডিএনএটা। তাই এই ডিএনএটাকে বলা হয় কি বলতো? লিংকার ডিএনএ। কি বলা হয়? লিংকার ডিএনএ। ঠিক তো? ঠিক তো? বোঝা গেল এত দূর অবধি? দেখো এবার একটু হিস্টোনের গল্প আছে, আমি হ্যাপাজার্টলি পড়াচ্ছি কারণ তোমরা জানো। তো হিস্টোন বলছে অক্টামার নাকি ফর্ম করে। কোন জায়গায় নাকি অক্টামার ফর্ম করে? যে জায়গায় নাকি ডিএনএ এর কনডেনসেশন হয়, মানে যে পার্টটা ডিএনএ এর কনডেনসেশনে হেল্প করে, তার নাম হচ্ছে অক্টামার। সেই পার্টে যে হিস্টোনস গুলো থাকে তারা নাকি অক্টামেরিক ফর্মে থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি টেট্রামেরিক ফর্মে থাকে, দুটো টেট্রামার একসাথে থাকে। তো বলছে হিস্টোন ক রকমের হয় একটু দেখে নাও। বলছে হিস্টোন মোটামুটি ক রকমের হয়, মানে H1, H2A, H2B, H3 আর কি লিখলাম, H4। তাহলে 5 রকমের হিস্টোন হয়। আমি শুধু এই H1টাকে একটু বাদ দিয়ে রাখলাম। আমি কি করলাম? দুটো কি নিলাম? H2A নিলাম, দুটো H2B নিলাম, দুটো H3 নিলাম, দুটো H4 নিলাম। এদের সবাইকে জুড়ে দিলে কত হয় বলতো? 8টা হিস্টোন হয়। কত হয়? 8টা নাম্বারে কতগুলো? 8 হয়। কতগুলো টাইপের হিস্টোন আছে বলতো এখানে? 4 টাইপের হিস্টোন আছে। ঠিক তো? 8টা হিস্টোনকে মিলে আমি একটা এরকম চাকতি মানে কপি কল লাইক স্ট্রাকচার তৈরি করেছি। এই 8টা হিস্টোনকে বলা হয় হিস্টোন অক্টামার। কি বলা হয়? হিস্টোন অক্টামার। বোঝা গেছে? হয়েছে? আর এই যে H1 হিস্টোন, বলছে H1 হিস্টোন কার সাথে থাকে নাকি? H1 হিস্টোনটা নাকি লিংকার ডিএনএ এর সাথে থাকে। এই যে H1 হিস্টোন নাকি লিংকার ডিএনএ এর সাথে থাকে। তাই H1 হিস্টোনকে অনেকে কি বলা হয় নাকি? লিংকার হিস্টোন বলা হয়। কি বলে একে? লিংকার হিস্টোন বলে। তো কেমন ভাবে থাকে? বলছে খুব সুন্দর ভাবে। আমি তোমাকে ছবি যদি থাকে আমি তোমাদের কাছে গ্রুপে পাঠাবো। আমি যাই হোক একটু বাইরে গেছিলাম, তো আমার ছবিগুলো সব এখানে করা হয়নি। তো বলছি কি রকম থাকে একটু মন দিয়ে বোঝো। বুঝে দেখো, একটা মনে করো এইরকম একটা হিস্টোনের কি আছে? চাকতি আছে। সেই চাকতিটাকে ঘিরে যদি ডিএনএটা মনে করো এরকম একটা লম্বা ডিএনএ, সরি মনে করো এইরকম একটা লম্বা ডিএনএ, সেই লম্বা ডিএনএটা একে ঘিরে পাক খাবে। তো পাক খেয়ে যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা বলছে একটা লক করে দেয়। এটা যেন না, এই জায়গাটায় কি করে? একটা লক করে। এই যে পাকটা খেয়েছে, পাকের এই জায়গাটা, যে জায়গায় সে হিস্টোন অক্টামারকে ছেড়ে রিলিজ করছে, এক্সিট করছে, এক্সিট পয়েন্টে সে নাকি একটা বার দিয়ে লক করে দেয়। ঠিক আছে, সেই বারটার নাম মানে কি করলো? একটা এখানে একটা প্লেটের মতন একটা জিনিস বসিয়ে দিল। এটাকে তুমি ওপর দিকে তোলো আর তুমি এটা উঠবে না সহজে। সেই বারের মতন জিনিসটা যে ক্রিয়েট করে তার নাম হচ্ছে কে বলতো? ওই তোমার H1। তার নাম হচ্ছে কে? H1। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এইটা গেল আমার পুরো গল্প ব্যাপারটা।
হয়েছে? তাহলে এই গেল হিস্টোন গল্প, এই গেল নিউক্লিওসোমের গল্প, এই নিউক্লিওসোমের গল্প। দেখো তাহলে এরপর আমি তোমাদেরকে কি পড়াচ্ছি, ওই যে তোমাদের দেখিয়েছিলাম, দেখো সার বলে একটা জায়গা, একটু মাথায় রাখা। দেখো এইটা হলো আমার 11 ন্যানোমিটারের ফাইবার, এইটা গেল আমার 30 ন্যানোমিটারের ফাইবার, এইটা গেল আমার 300 ন্যানোমিটারের ফাইবার। দেখো এখানে কি তৈরি হয়েছে বলেছিলাম, যে ক্রোমোজোম স্ক্যাফোল্ড তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বলেছিলাম তোমাদের? ক্রোমোজোমের স্ক্যাফোল্ড তৈরি হয়েছে। কি ক্রোমোজোমের স্ক্যাফোল্ড? যে এটা একটা প্রোটিন বেস থাকে এখানে। দেখো এই দেখো, এই যে দেখো, এই যে দেখো, একটা প্রোটিনের বেস থাকে যাকে ঘিরে ক্রোমাটিনটা কি করে, এরকম পাক খায়। যাকে ঘিরে ক্রোমাটিনটা এরকম কি করে, পাক খায়। বোঝা গেছে? এরকম পাক খেয়ে এরকম কি তৈরি করে, একটা তাদের কুণ্ডলী ভবন করতে হবে। তো কুণ্ডলী ভবন করার জন্য তাদের বিশাল স্ট্রাকচারে তাদেরকে মোড়লো, তবে মুড়তে হবে। তো মোড়ার জন্য এই যে লুপ ফরমেশন, এগুলো কি তৈরি করে? লুপ। লুপ মানে হচ্ছে এরকম গোল গোল প্যাচ তৈরি করাকে লুপ বলা হয়। ঠিক তো? দেখো এইগুলোর জায়গাগুলোর কি নাম দিয়েছে? সার। আমি একটু জায়গাগুলোকে দেখাচ্ছি। এই জায়গাগুলোর কি নাম দিয়েছে দেখো, সার। সার হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটাই ও স্ক্যাফোল্ডের সাথে লেগে থাকে। ঠিক তো? যে জায়গাটাই মানে ডিএনএ এর যে জায়গাটা, মানে ক্রোমাটিনের যে জায়গাটা বলা ভালো, স্ক্যাফোল্ডের সাথে লেগে আছে। ঠিক আছে? তো সেই জায়গাটাকে কি বলা হয়? সার। সারের পুরো নাম অনেক সময় দেয়, সারের পুরো নাম হচ্ছে স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন। কি নাম? স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন। বোঝা গেছে? স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন, এটার নাম হচ্ছে সার। তোমাদেরকে আমি গোটা কনডেনসেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওজোম মডেল, এর থেকে বেশি আর এক ফোঁটা পড়ো না। ঠিক আছে? আমি যতটুকুন বললাম, বুঝছো? তুমি নিজের শখে পড়তেই পারো, কিন্তু তোমার মিনিমাইজেশনটা হবে এই অ্যাপ্রোচে, যে এই রূপে মিনিমাইজ করবে। ঠিক আছে? তুমি যদি মনে করো হঠাৎ করে তুমি যদি এই ক্রোমোজোমের এটা তুমি যদি পড়ো, এই ক্রোমোজোমের প্যাকিংটা, তো মানে সব থেকে ইলাবোরেট ওয়েতে, আমার চোখে দেখা সব থেকে ইলাবোরেট ওয়েতে যদি কোথাও আছে, সেটা হচ্ছে বেঞ্জামিন লিংসে। ঠিক আছে? আমার কাছে জিন্স 10 আছে। ঠিক আছে? মানে হার্ড কপি আছে, অরিজিনাল কপি। তো অত ডিটেলে মনে হয় অন্য কোথাও লেখা নেই। আছে অনেক বই খুব সুন্দর করে লেখা আছে, কিন্তু ওর যে ডিটেলিংটা, ওর যে ডেপথটা অনেক বেশি বেঞ্জামিন লিংসে। ঠিক আছে? জিন্স সবাই চেনো আশা করি, জিন্স বইটাকে। তো পড়ার দরকার নেই। হ্যাঁ, মানে এমনি ফাঁকা সময়ে পড়তে পারো। এই এখন এই টাইমে আর এসব পড়ো না। হয়ে গেছে? চলো এবার একটু ক্রোমোজোমের আমরা একটু স্ট্রাকচারটা দেখবো। হ্যাঁ, এগুলো খুব সহজ জিনিস, এগুলো ছোটবেলায় পড়েছো। আমি ইচ্ছা করে অর্ডারটা একটু ঘুরিয়ে দিয়েছি, কারণ ওগুলো তোমরা হয়তো কারো কনফিউশন থাকতে পারে, এই জায়গাগুলি কনফিউশন অনেক কম পাবে। দেখো তাহলে ক্রোমোজোম নাকি এইরকম দেখতে হয়, এইরকম করেই আঁকছি আমি। ঠিক আছে? এইখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে, আর এইরকম থাকে। ঠিক আছে? দেখো সেন্ট্রোমিয়ারে যে খাঁজটা তৈরি করে, বড় খাঁজ তৈরি করে, সেটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রাকশন। প্রাইমারি কনস্ট্রিকশন কি বলে? কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন রিজিয়ন কোনটা? যেটা সেন্ট্রোমিয়ার রিজিয়ন। ঠিক আছে? আমি একটু বলবো। ঠিক আছে? একদম মাথাটাকে কি বলা হয়? টেলোমিয়ার রিজিয়ন। কি বলা হয়? টেলোমিয়ার রিজিয়ন। এই জায়গায় কিছু একটু টুকটাক খাঁজ থাকে, যেগুলোকে কি বলা হয়? সেকেন্ডারি কনস্ট্রিকশন। একটা ছবি আনলে ভালো হতো, আর আনছি না। এরকমই দেখো, সেকেন্ডারি কনস্ট্রিকশন। বোঝা গেছে? হয়েছে? কোনো এক জায়গায় নাকি এরকম একটা স্পেশাল রিজিয়ন থাকে, যার নাম হচ্ছে নর। খুব গুরুত্বপূর্ণ যারা। আর কিছু কিছু ক্রোমোজোমের একটা স্পেশাল স্ট্রাকচার থাকতে পারে, আবার নাও পারে, যেটার নাম হচ্ছে স্যাট। তো স্যাটের থাকার নিয়ম হচ্ছে, যেদিকে টেলোমিয়ার থাকবে, মানে একটা টেলোমিয়ারের উল্টো দিকে থাকবে। মানে এটা হচ্ছে একটা টেলোমিয়ার, তো টেলোমিয়ারের শেষে, মানে শেষ প্রান্তে থাকবে, কোনো একটা প্রান্তে থাকবে। বোঝা গেছে? তো এইটার নাম হচ্ছে স্যাট। আমি প্রত্যেকটা জিনিসকে একটু ডেসক্রাইব করবো। দেখো এই ক্রোমোজোমের মধ্যে কিন্তু একটাই ডিএনএ আছে। আমি এরকম ধরেই পড়াচ্ছি, এর মধ্যে কতগুলো ডিএনএ আছে? একটাই ডিএনএ আছে। এই ডিএনএটা কিন্তু কন্টিনিউয়াস। সেন্ট্রোমিয়ার অঞ্চলকে আমরা ফাঁকা আঁকি, কারণ সেন্ট্রোমিয়ার অঞ্চলকে যখন রং করি, ক্রোমোজোমকে যখন রং করি, দুঃখের বিষয় গোটা ক্রোমোজোমটা রংই নয়, কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চলের কিছু স্পেশাল প্রপার্টিজের জন্য সেন্ট্রোমিয়ার অঞ্চলটা কালার নিতে পারে না। ঠিক আছে? আমরা যদি একটু টেকনিকটাকে চেঞ্জ করি, একটা ধরনের টেকনিক আছে যেটাকে সি ব্যান্ডিং টেকনিক বলা হয়, তাহলে আমরা পেরিসেন্ট্রিক রিজিয়নকে, মানে সেন্ট্রোমিয়ার অঞ্চলকে রং করতে পারবো, চিনতে পারবো। বোঝা গেছে? তো ওটার একটু টেকনিকটা অন্য, পরে পড়াবো কোনোদিন। আমার আসলে কি থাকে, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে অনেক রিপিটেটিভ ডিএনএ থাকে, স্যাটেলাইট ডিএনএ থাকে। ঠিক আছে? প্রচুর রিপিটেটিভ ট্যান্ডেম রিপিটস থাকে। ঠিক আছে? তো সেই রিপিটেটিভ ডিএনএ গুলোকে চট করে রং নেয় না।
বুঝা গেছে? নর্মাল গোটা ক্রোমোজোমটা নিয়ে নিলে রিপিটেটিভ পার্টটা ওই সেন্ট্রোমিয়ার অঞ্চলের এমন কিছু প্রপার্টিজ আছে, ক্রোহিসেন মহিসেন থাকে, ওরা চট করে ক্রোমোজোমাল স্টেনে ওরা রং নেয় না। মানে নর্মাল স্টেনিং প্রসিডিওর বা নর্মাল স্টেনিং এর যে প্রোটোকলটাকে আমরা ফলো করি, মনে করো জি ব্যান্ডিং করার সময় আমরা জিমসা ডাই দিচ্ছি, বা কিউ ব্যান্ডিং এর সময় আমরা মাস্টার্ড কুইনাক্রিন দিচ্ছি, তো এটার সময় যে প্রোটোকলটা ফলো করি, ঠিক আছে, যে প্রথমে হয়তো একটু হট সোডাতে দিলাম, তারপরে একটু ডিন্যাচুরেশন করলাম, না ওই রকম জন্য যদি প্রোটোকল ফলো করে তাহলে তুমি সেন্ট্রোমিয়ারকে রং করতে পারবে। সেন্ট্রোমিয়ারের জন্য একটা আলাদা ট্রিটমেন্ট চাই, ঠিক আছে, সেই ট্রিটমেন্ট করে পরে তুমি জিমসাডাই দিয়ে সেন্ট্রোমিয়ারকে রং করে, তো তুমি দেখতে পাবে। বোঝা গেছে? তো সেন্ট্রোমিয়ার অঞ্চলেও কিন্তু ডিএনএটা আছে, এটা বারবার বলছি, ভুলে যেও না, ওখানে কিন্তু ডিএনএ আছে। যে কালারে আমরা দেখি, আমরা আমাদের ছবি আঁকার পদ্ধতি শিখিয়ে দিই, চাইলে এরকম আঁকবি, দেখ এরকম আঁকবি না, সেন্ট্রোমিয়ারটাকে ফাঁকা আঁকবো। ফাঁকা আঁকবো কেন? যে আমরা ভিজুয়ালাইজেশনের উপর ছবিটা আঁকি, চোখে যেরকম দেখি তার ভিত্তিতে ছবি আঁকি, ঠিক তো? এটা ঠিক না, এটা ঠিক না, ওখানেও ডিএনএ কিন্তু আছে। হয়ে গেছে? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে টেলোমিয়ার। দেখো আমি একটু ছোট্ট করে বলবো, বেশি কিছু বলবো না। দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল এবং টেলোমিয়ার অঞ্চল এই দুখানেই কি থাকে নাকি রিপিটেটিভ ডিএনএ থাকে। কি থাকে? রিপিটেটিভ ডিএনএ থাকে। হ্যাঁ, রিপিটেটিভ ডিএনএ থাকে। এই রিপিটেটিভ ডিএনএ গুলো কি থাকে? এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি স্যাটেলাইট ডিএনএ। কি বলি? স্যাটেলাইট ডিএনএ। তাহলে সেন্ট্রোমিয়ারে কি থাকে? স্যাটেলাইট ডিএনএ থাকে বা রিপিটেটিভ ডিএনএ থাকে। এই সেন্ট্রোমিয়ারের যে ডিএনএ রিপিট গুলো, সেগুলো খুব শর্ট রিপিটস। শর্ট রিপিটস মানে খুব কম কম রিপিট। মনে করো একটা 14 বিপির রিপিট আছে, কথার কথা, এত বেশি এত কমও থাকে না, একটু বেশি থাকে, ঠিক আছে? মনে করো 171 মানুষের যেমন কথা থাকে, 171 বিপির রিপিট থাকে। এই রিপিটটা বারবার বারবার আছে এবং ট্যান্ডেম রিপিট। ট্যান্ডেম রিপিট মানে কি? যে রিপিট একটা মনে করো সিকোয়েন্স এইখানে আছে, তার রিপিটটা সিকোয়েন্সটা একদম তার পাশেই আছে, তার পাশেই আছে, ঠিক তো? কিছু হয় কি বলতো, ডিসপ্লেস ট্যান্ডেম হয়। যে মনে করো এইটা হচ্ছে আমার ডিএনএটা, লম্বা ডিএনএটা, তো মনে করো এইটুকুন সেগমেন্টটার আমার রিপিট আছে, এইটুকুন সেগমেন্টটার, ঠিক আছে? তো এই রিপিটটা মনে করো কোন জায়গায় আছে, মনে করো এই রিপিটটা মনে করো এই রকম জায়গায় আছে, পাশাপাশি নেই, ডিসপ্লেসড অবস্থায় আছে। ট্যান্ডেম রিপিট কোনটা? যে এখানে এটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক তার পাশেই ওই রিপিট, তার পাশেই আছে ওই সিকোয়েন্সটা, ইট ইজ কল্ড ট্যান্ডেম ওয়ান, ঠিক আছে? তো ট্যান্ডেম রিপিটস থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, প্রচুর পরিমাণে কি থাকে নাকি ট্যান্ডেম রিপিটস থাকে। এতদূর অবধি বোঝা গেছে সবার আমি যে কথাগুলো বলছি? না বোঝা যায়নি? হ্যাঁ, আমি তোমাদের আসল এই পয়েন্টগুলোকেই উদ্ধার করতে চাইছি যেগুলোতে কনফিউশনটা বেশি। হ্যাঁ, আমি তোমাকে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন না বললেও হয়তো চলে যাবে, কথার কথা পড়তে পারবে। আমি এই জায়গাগুলোকে বেশি ক্লিয়ার করার চেষ্টা করছি যতটুকু কাজে লাগবে। দেখো এই সেন্ট্রোমিয়ারটা, ট্যান্ডেম কথাটার মানে হচ্ছে পর পর, ঠিক আছে? ট্যান্ডেম কথাটার মানে হচ্ছে পর পর যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ট্যান্ডেম। আর ডিসপ্লেসড মানে রিপিটই থাকবে, মানে ডুপ্লিকেশনই থাকবে, কিন্তু একটু দূরে আছে, মাঝখানে অন্য কিছু সিকোয়েন্স আছে, ওটি সেম সিকোয়েন্সটা তুমি আর একটু পরে পাবে। যে কথাটা বোঝাতে পারলাম আমি? বোঝা গেছে কি বললাম আমি? হ্যাঁ, ঠিক, চলো তাহলে আমি একটু একটু তোমাদের একটু ডিটেলিং করব আমি শুধুমাত্র সেন্ট্রোমিয়ার নিয়ে, সামান্য, বেশি কিছু না। দেখো ওই সেন্ট্রোমিয়ারকে দুভাগে ভাগ করে। হ্যাঁ, যে সেন্ট্রোমিয়ারকে দুভাগে কিরকম ভাগ করছে, একটাকে বলা হয় পয়েন্ট সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? পয়েন্ট সেন্ট্রোমিয়ার। আর একটাকে বলা হয় রিজিয়নাল সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? রিজিয়নাল সেন্ট্রোমিয়ার। দেখো পয়েন্ট সেন্ট্রোমিয়ার খুব ইজি ডেসক্রিপশন দিচ্ছি, আমি বেশি ঝামেলাতে যাচ্ছি না। দেখো পয়েন্ট সেন্ট্রোমিয়ারের বলছে বাবা ডেপথ কমে, নাকি ছোট ছোট রিপিট নিয়ে তৈরি, হোয়াইল রিজিয়নাল সেন্ট্রোমিয়ার মানে বড় বড় রিপিট নিয়ে তৈরি। মানে রিজিয়নাল সেন্ট্রোমিয়ারে যে এই যে এক একটা রিপিটের সাইজ সেটা মনে করো বেশি, সেখানে পয়েন্ট সেন্ট্রোমিয়ারে যেটা রিপিটের সাইজ যেটা ছোট ছোট রিপিট, পরপর ছোট ছোট রিপিট মানে কম সাইজের। মনে করো হয়তো ধরো 50 বিপির রিপিট পরপর 50 বিপি 50 বিপি 50 বিপি 50 বিপির করে রিপিট আছে, ঠিক আছে? মানে একটা সিকোয়েন্স যার সাইজ 50 বিপি সেটাই বারবার বারবার রিপিট হয়েছে। রিজিয়নাল সেন্ট্রোমিয়ার বড় বড় সাইজ সিকোয়েন্স, মনে করো ডিএনএটার মানে যে লেন্থটার কথা বলছি, মনে করো 300 বিপি বা 400 বিপির একটা সিকোয়েন্স আছে, সেইটা বারবার রিপিট। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি বলবো যে পয়েন্ট সেন্ট্রোমিয়ারে কি হয়, এটা নাকি দেখা যায় কোনখানে, এটার জন্য আমি পড়াচ্ছি, এটা নাকি দেখা যায় ইস্টে দেখা যায়। আর রিজিয়নাল সেন্ট্রোমিয়ার বাকি মোটামুটি সবারই, আমি হিউম্যান লিখে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক তো? তো ইস্ট মানে হিউম্যান ছাড়াও আরো যারা অ্যাডভান্সড অর্গানিজম তাদের দেখা যায়। পয়েন্ট সেন্ট্রোমিয়ারে কি হয় মাথায় রাখবে, যে এখানে নাকি একটা সিঙ্গেল স্পিন্ডল ফাইবার জয়েন করতে পারে। কতগুলো স্পিন্ডল ফাইবার জয়েন করতে পারে এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে? একটাই স্পিন্ডল ফাইবার জয়েন করতে পারে।
আর রিজিয়নাল সেন্ট্রোমিয়ারে মানে তার ক্রোমাটিডে একটাই স্পিন্ডল ফাইবার জয়েন করতে পারে। রিজিয়নাল ক্রোমাটিডে নাকি মাল্টিপল স্পিন্ডল ফাইবার জয়েন করতে পারে। হ্যাঁ সত্যি করে এরকমই হয়, মাল্টিপল স্পিন্ডল ফাইবার কি করতে পারে, জয়েন করতে পারে। am I clear? ঠিক তো, বোঝা গেছে? মানে বক্তব্য বলছে মনে করো এরকম ডিএনএটা আছে এরকম, ঠিক আছে? এটা মনে করো পয়েন্ট সেন্ট্রোমিয়ার। তো এখান থেকে মনে করো কি হলো, ক্রোমাটিড আছে, এরকম ক্রোমাটিড আছে। তো এখান থেকে এটা একটা এটা একটা, যেমনি আমরা নরমালি ছবি আঁকি, আর এখানেও মনে করো এরকম আছে দুটো ক্রোমাটিড। তাহলে এখান থেকে এক গাথা, বোঝা গেছে কি বলতে চাইছি? এটা স্ট্রেংথ বেশি পাবো, এটাতে স্ট্রেংথ একটু কম পাবো পয়েন্ট সেন্ট্রোমিয়ার। এতদূর অবধি ক্লিয়ার? আচ্ছা, এখানে একটি কথা বলবো যে মোনোসেন্ট্রিক আর হোলোসেন্ট্রিক এটার সাথে রিলেটেড আরো অনেক কিছু সেন্ট্রিক পাবে। যে মোনোসেন্ট্রিক মানে যে সমস্ত ক্রোমোজোমের মানে একটাই সিঙ্গেল কাইনেটোকোর অ্যাসেম্বলি আছে। মানে কি হয়, এই যে স্পিন্ডল ফাইবার যুক্ত হয় এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে নাকি একটা একটা কুশন লাইক একটা প্রোটিন আসে, ঠিক আছে? সেই একটা কুশন লাইক যে প্রোটিনটা হয় কানের মতন দেখতে হয়, কুশন লাইক একটা প্রোটিন, সেই কুশন লাইক প্রোটিনটার নাম হচ্ছে নাকি কাইনেটোকোর। কি নাম? কাইনেটোকোর। কেউ কোহিশনের সাথে গুলিয়ে যেও না বাবা, কোহিশন ভেতরে ভেতরে যুক্ত করেছে, কাইনেটোকোর সাধারণত বাইরের দিকে তৈরি হয়। সেন্ট্রোমিয়ার অঞ্চলে একটা প্রোটিন লাগে, সেই প্রোটিনটার নাম হচ্ছে কাইনেটোকোর, ঠিক আছে? ইট ইজ মেড আপ অফ প্রোটিন কমপ্লেক্স অ্যাকচুয়ালি বলা ভালো, ঠিক আছে? কাইনেটোকোর। সেই কাইনেটোকোরেই নাকি বেমতন্তু লাগে। বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার কোনখানে লাগে বলতো? এই কাইনেটোকোর রিজিয়নে লাগে, বোঝা গেছে? তো বলছে কি, যদি কোনো সেন্ট্রোমিয়ার একটাই কাইনেটোকোর অ্যাসেম্বলি পয়েন্ট থাকে, মানে এক জায়গায় কাইনেটোকোর তৈরি হবে, ঠিক আছে? অনেক অনেক প্রোটিন আছে মনে করে এইরকম এত বড় গোল সেন্ট্রোমিয়ার, তো এইখানে একটা কাইনেটোকোর হয়েছে, ঠিক আছে? অন্য কালার রাখছি, যে এখানে একটা কাইনেটোকোর হয়েছে, এখানে একটা কাইনেটোকোর হয়েছে, এখানে একটা কাইনেটোকোর হয়েছে, এখানে একটা কাইনেটোকোর হয়েছে। তাহলে এতগুলো কাইনেটোকোর অ্যাসেম্বলি পয়েন্ট, এতগুলো কাইনেটোকোরের অ্যাসেম্বলি পয়েন্ট, মানে এতগুলো কাইনেটোকোর সেখানে বানতে পারে অ্যাসেম্বলি পয়েন্ট। এইরকম যদি হয় সেটাকে বলা হয় হলোসেন্ট্রিক। কি বলা হয়? হলোসেন্ট্রিক ক্রোমোসোম, ঠিক আছে? আর যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল কাইনেটোকোর অ্যাসেম্বলি, আমি লিখে দিচ্ছে একেএসপি লিখে, ওই কেএপি ছোট করে লিখে দেবে, এটাকে কি বলা হয়? মোনোসেন্ট্রিক। কি বলা হয়? মোনোসেন্ট্রিক। আমার আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে? হয়েছে? আচ্ছা, এবার তোমাদেরকে আমি কিছু কথা বলছি, যে তোমরা যদি চাও তো আমি বলবো, না চাইলে আমি বলবো না। আচ্ছা, তোমরা ওই মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক এগুলো তো পড়ে নিতে পারবে, ছবি অ্যাসেন্ট্রিক, হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়ে নিতে পারবে তো? এগুলোতে আমি আর যাচ্ছি না, হ্যাঁ, সময় নষ্ট করছি না। হয়েছে? চলো, আমি সোজা চলে গেলাম এনওআর। এনওআর হোয়াট ইজ দি রিজিয়ন? যে এনওআর হচ্ছে সেই রিজিয়নটা, এটাকে অনেকে সেকেন্ডারি কনস্ট্রাকশনের মধ্যে রাখে, যেখানেই থাকুক, যে এনওআর হচ্ছে সেই রিজিয়নটা যে নাকি নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এ নাকি নিউক্লিওলাস তৈরি করতে সাহায্য করে। কি? নিউক্লিওলাস তৈরি করতে সাহায্য করে। বলছে নিউক্লিওলাস কি দ্বারা তৈরি হয়? বলছে নিউক্লিওলাস নাকি আরএনএ দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? সরি, ডিএনএ দ্বারা তৈরি হয়। কি তৈরি হয় নাকি? আর কি নিয়ে তৈরি হয় নাকি? নিউক্লিওলাস। ডিএনএ নিয়ে কে তৈরি হয়? নিউক্লিয়াস তৈরি হয়। তো এই জায়গাটাই সেই কি থাকে, ডিএনএটা থাকে। আর মানে কি? ডিএনএটার মানে কে বলতে পারবে? কি এই আরটার মানে কি? তাহলে নিউক্লিওলাসের কাজ কি? নিউক্লিয়ার রাইবোজোমাল আরএনএ তৈরি করে দেওয়া। এই রাইবোজোমাল ডিএনএটার কি হয়? নরমাল ট্রান্সক্রিপশন হয়। ট্রান্সক্রিপশন হয়ে কি তৈরি করে বলতো? আরএনএ তৈরি করে। কি তৈরি করে? আরএনএ তৈরি করে। এই আরএনএটা সিম্পলি কি তৈরি করে দেয়? রাইবোজোম তৈরি করে দেয়। তো এখানে কি থাকে? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। আরেকটা জিনিস থাকে যার নাম হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট জিনিসটা সবার থাকতেও পারে কারু কারু,
আর বেশিরভাগ ক্ষেত্রে নাও থাকতে পারে, একদম এন্ডে থাকবে। ঠিক আছে, যদি স্যাটেলাইট থাকে তাহলে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, একে স্যাট ছাড়াও আরেকটা নামে ডাকা হয়, স্যাটেলাইট ছাড়াও একে কি বলা হয়, স্যাটেলাইট ছাড়াও একে আরেকটা নামে ডাকা হয়, একে বলা হয় ট্র্যাবেন্ট। কি বলা হয়? ট্র্যাবেন্ট বলেও ডাকা হয়। ঠিক আছে, একে কি বলা হয়? ট্র্যাবেন্ট। এর পুরো নাম হচ্ছে সাইন অ্যাসিড সাইন অ্যাসিড থাইমোক্লিনিকো। দেখো এবার বলি যে এখানে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো আছে। ঠিক আছে, তো এখানে কি বলছে, এরাও কিন্তু নরমাল কি বলতো যে ক্রোমোজোমের স্টেন রং, সেই ক্রোমোজোমের স্টেনে এরা কিন্তু রং নেয় না, এরা কিন্তু নরমাল ক্রোমোজোমের স্টেনে রং নেয় না। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? এটা এই গেল আমার সাইন অ্যাসিড নিয়ে। আচ্ছা, টেলোমিয়ার, টেলোমিয়ারের একটু গল্প বলে দিচ্ছি। টেলোমিয়ার এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এ নাকি ক্রোমোজোমের স্ট্যাবিলিটিকে, কি করে, কন্ট্রোল করতে সাহায্য করে। এবং কিছু কিছু ক্ষেত্রে টেলোমিয়ার ইভলিউশনারি এর সিগনিফিকেন্স আছে। মানে আমার কথার কথা, এই তোমরা দেখতে পাচ্ছ ভিজিবল টু ইউ? আচ্ছা ঠিক আছে, তো কি পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো স্ট্যাবিলিটি আমি কি বললাম যে টেলোমিয়ার স্ট্যাবিলিটিকে নাকি কন্ট্রোল করে। ঠিক আছে, আমি কিছু কিছু কথা লিখছি যে টেলোমিয়ার, একটা কথা লিখবে যে টেলোমিয়ার সবসময় নাকি নন স্টিকি হয়। ঠিক আছে, এ চট করে এর মাথায়, এটা তো একদম মাথা, এ কাউকে জুড়তে চায় না। ঠিক আছে, নন স্টিকি এন্ডস হয়, আমি এটুকু লিখলাম। টেলোমিয়ার কি হয় নাকি নন স্টিকি এন্ডস হয়। আমি বলবো যে এখানে একটা জি রিচ রিজিয়ন থাকে, মানে জিসি রিচ রিজিয়ন ছিল, সি রিজিয়নটা নষ্ট হয়ে যায়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড জি রিজিয়ন থাকে। আমার এত বলার মানে প্রয়োজন নেই, আমি শুধু বলবো যে টেলোমিয়ারের কিছু ইভলিউশনারি সিগনিফিকেন্স রয়েছে। ঠিক আছে, মানে আমরা দেখতে পাই, মনে করো হয়তো অ্যানিমালস এর ক্ষেত্রে বিশেষ করে বলছি যে টেলোমেরিক রিজিয়নটা অ্যাম্ফিবিয়ান্স, ফিশ, এদের ক্ষেত্রে না একটু আলাদা আলাদা, এবং কিছু কনজার্ভড সিকোয়েন্সকে তারা কিন্তু হোল্ড করে রেখেছে। হ্যাঁ, তো এটার জন্য টেলোমিয়ার সিকোয়েন্সের স্পেশালিটি কিছু আছে। এবং আরেকটা কথা বলবো যে টেলোমিয়ার সিকোয়েন্সেও কিন্তু কি থাকে, রিপিটেটিভ ডিএনএ থাকে। কি থাকে? রিপিটেটিভ ডিএনএ থাকে। বোঝা গেছে? তাহলে এই গেল আমার মোটামুটি ক্রোমোজোম সম্পর্কিত গল্প। হ্যাঁ, আরো কিছু জিনিস ছিল যেগুলো আমার মনে হয় আর না করলেও হতো। হ্যাঁ, যেমন তোমাকে আমি বলছি ক্রোমাটিড বলে দিয়েছি, ক্রোমোজোম বলে দিয়েছি। ঠিক আছে, এবার যেমন আমি তোমাকে বলি যে ক্রোমোনিমাটা হচ্ছে ক্রোমাটিডেরই একটা অংশ। সেই ক্রোমাটিডের প্লুরাল, মানে ক্রোমোনিমাটার প্লুরাল ফর্ম হচ্ছে ক্রোমোনিমা। এগুলো আর আমি বললাম না, হ্যাঁ, এগুলো খুব একটা কাজের জিনিস নয়। মানে মডার্ন ইয়েতে এগুলো হচ্ছে সব এনসিয়েন্ট ক্লাসিফিকেশন, মানে এনসিয়েন্ট নেমিং টেকনিক। এখন বর্তমানে এগুলোকে আর চট করে কেউ ইউজ করে না, ডিএনএ এর প্যাচগুলোকেই বলে। হ্যাঁ, যেটাতে জিন বেয়ারিং সেই পার্টটার নাম হচ্ছে ক্রোমোনিমাটা, প্যাচগুলোকে নিয়ে। তো এসব কিছু বলছি না, শুধু লাস্ট একটা কথা বলবো, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন, এটা বলেই আমি শেষ করব। ইউক্রোমাটিন কি? যে ইউক্রোমাটিন হচ্ছে সেই পার্টটা যেটা কি করতে পারে, আমি একটু ভালো করে বলছি যে যেটা কি করতে পারে, খুব সহজে পেঁচও খেতে পারে, খুব সহজে খুলেও যেতে পারে। ঠিক তো? এর মধ্যে নাকি বাবা কি থাকে, জিন্স থাকে, অ্যাক্টিভ জিন্স থাকে। আর হেটারোক্রোমাটিন কোন পার্টটা? হেটারোক্রোমাটিন সেই পার্টটা যে ওই রেপ্লিকেশনের সময় শুধুমাত্র খোলে, কোন সময় খুলতেই হবে, রেপ্লিকেশনের সময় খুলে, বাকি সময় এমন জট লাগে যে একে খুলতে পারি না। তাই এর মধ্যে সাধারণত কোনো জিন্স থাকে না, কিছু কিছু সময় থাকে জিন্স, এমন নয় যে থাকেই না, বললাম যে এর মধ্যে নর্মালি জিন্স থাকে না। এ শুধুমাত্র কখন ওপেন আপ হতে পারে, রেপ্লিকেশনের সময় ওপেন আপ হতে পারে। ইউক্রোমাটিন নর্মালি ওপেনলি থাকে, নর্মালি খোলাই থাকে, এর প্যাচ লাগানো সহজ, প্যাচ খোলাও সহজ। এবার একটু স্টেনিং নিয়ে বলি যে ইউক্রোমাটিন যখন পেঁচিয়ে যায়, পেঁচাতে ওকে হবে, কারণ ক্রোমোজোমের মধ্যে ও আছে, তাহলে ওকেও পেঁচাতে হবে। তাহলে ক্রোমোজোমের মধ্যেও কিন্তু গাঢ় রং নেই, ও যখন খুলে যেতে পারে তখন ও আবার হালকা রং নেই। হেটারোক্রোমাটিন কিন্তু একটু বাজে, এ সব সময় গাঢ় রং নেই, কারণ এই খোলার কোনো অপশন নেই। একে যদি খুলতে হয় শুধুমাত্র তোমাকে ওই সেল ডিভিশনের সময়, যখন রেপ্লিকেশন হবে তখনই তুমি শুধুমাত্র খুলবে, বাকি আর কোনো সময় এ খোলে না। তাই এদের মধ্যে জিন থাকে না। এবার কিছু কিছু সময়, কোনো সময় কি হয় যে কোনো ইউক্রোমাটিন পার্ট যে সহজে খুলতে পারবো, যাকে সহজে গিট দিতে পারবো,
এইরকম কোনো পার্ট এমন বেজিয়ে যায় যে সে হেটারোক্রোমাটিনে পরিণত হয়ে যায়। তো ইউক্রোমাটিন অঞ্চলে জিন থাকে, কারণ ওকে খুলতে হবে, ওকে খুললে আমি কি করব, ওখান থেকে কি বার করতে পারবো, ওখান থেকে আমি ট্রান্সক্রিপশন করতে হবে। শুধু রেপ্লিকেশনের জন্য তো খুললেই চলবে না, আমাকে নর্মাল ট্রান্সক্রিপশনের জন্য খুলতে হবে। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন আমাকে ডেইলি লাইফে প্রত্যেক দিন করতে হয় ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তো ট্রান্সক্রিপশনের জন্য আমাকে ডিএনএটাকে খুলতে হবে, এটা আমার বেশি ইম্পর্টেন্ট। রেপ্লিকেশনটা কোনো দিন হবে, যদি ডিভিশন হয় তবে আমি এটা নিয়ে মাথা ঘামাবো না। আমার ট্রান্সক্রিপশন ডেইলি নিডস এটা। তো ট্রান্সক্রিপশনের জন্য ইউক্রোমাটিনকে খুলতে হবে, তাই জিনগুলোকে ইউক্রোমাটিন অঞ্চলে রেখেছি। কিন্তু কিছু কিছু সময় কি হয়, কোনো ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মতন বিহেভ করতে শুরু করা হয়, ঠিক আছে? ফট করে হেটারোক্রোমাটিন শিফট হয়ে যায়, এমন প্যাচ খেয়ে গেল, ঠিক তো? যখন জিনগুলোকে আর আমরা ওপেন করতে পারিনি, মানে জিনগুলো ট্রান্সক্রিপশন আর করতে পারিনি, এই ঘটনাটাকে জিন সাইলেন্সিং বলা হয়। আর ওই হেটারোক্রোমাটিনটা যেটা ইউক্রোমাটিন কোনো একদিন হয়তো ছিল, সেটা হয়তো কি হয়ে গেছে এখন প্যাচ ম্যাচ খেয়ে হেটারোক্রোমাটিন, দিস ইজ কল্ড ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। আর যেটা চিরজীবন, এরকম প্রথমে যে গল্পটা বললাম, যাদেরকে খুলতে পারবে না, শুধুমাত্র রেপ্লিকেশনের সময় খুলতে পারবে, তাদের হচ্ছে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। বোঝা গেছে? তাহলে এই গেল ডিটেল রঙের গল্প, সমস্ত কিছু। একটু তোমরা পড়ো, হ্যাঁ? আমি বারবার বলছি, এইটাকে আমি কিন্তু ফাস্ট ওয়েতেই নিয়ে যাচ্ছি, যতটা পাচ্ছি ফাস্ট নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ পরীক্ষা জলদি যদি হয়, বিপদে পড়বে। তাই আমার সাথে সাথে তোমাদেরকেও পড়তে হবে। আমি বারবার বলছি, আমি তোমাদেরকে এটা তো পড়াচ্ছি না, এটাতে তো আমি পুরোপুরি শুধু অ্যাসিস্ট করছি, যে এটা পড়ো, এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে তুমি এসএসসি পড়বে। আর আমার মিনিমাইজেশন টেকনিকটা শুধু তোমাদেরকে বলছি যে এই রকম ভাবে মিনিমাইজ করো, কারণ তোমরা প্রত্যেকে অনেক বড় বড় বই পড়েছো, সেই বইগুলোকে কাজে লাগাও, কিন্তু কেমন ভাবে কাজে লাগাবে আমি সেইটুকু বলছি। বোঝা গেছে? তাহলে এই গেল আমার আজকে ক্রোমোজোমের আল্ট্রা স্ট্রাকচার। আরো দেখো অনেক কিছু হয়, আমি তোমাদের এমসিকিউ দেবো, কিছু জিনিস আটকালে তখন সেগুলো আলাদা আলাদা জায়গায় ক্লিয়ার করবো। আমি অনেক কিছু বললাম, আবার অনেক কিছু বললাম না। যেমন আমি তোমাদের সেল্টারিন কমপ্লেক্স বলে একটা কমপ্লেক্স হয়, যে ওই যে হিউম্যানদের যেটা টেলোমিয়ার আছে না, সেই হিউম্যান টেলোমিয়ার গুলো কি হয়, তারা নিউক্লিওলাইটিক অ্যাটাক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, কারণ তাদের মাথায় একটা কোট করা থাকে, কিসের বলতো, একটা প্রোটিনের, যেটা কি বলা হয় সেল্টারিন কমপ্লেক্স। আমি শুধু মুখে বলে যাচ্ছি, কারণ এগুলো আমার অতটা লেখার বা অত ডিটেলিং এর সময় নেই, বা এটা হয়তো আসবেও না এতটা কঠিন প্রশ্ন। বোঝা গেছে? চলো আমি রেকর্ডিংটা অফ করলাম, আজকের মতন ক্লাস এখানে এন্ড। কারো যদি প্রশ্ন থাকে আমাকে করবে, রেকর্ডিংটা আমি অফ করছি।